আমরা একটি দুর্দান্ত ক্লাস নেব ইনশাল্লাহ, এবং প্রতিটা বিষয় আপনাদেরকে শেখাবো, প্রতিটা বিষয় এবং ধরে 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 প্রশ্নের সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছি, প্রায় 100-র মতো প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো আমরা সবগুলো আপনাদের সামনে সমাধান করব আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ, তাহলে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? এই অধিবেশন আহ্বান করেন হচ্ছে, সবাই একটু অ্যান্সার লিখবেন, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবেন এই 1 নম্বর প্রশ্নের। তাহলে 1 নম্বর এই প্রশ্নের, এটা 7ম যে বেসরকারি শিক্ষক নিবন্ধন, এইটাতে এই পরীক্ষায় এসেছিল। এ নাম্বারে রয়েছে প্রধানমন্ত্রী, বি নাম্বারে রয়েছে স্পিকার, সি নাম্বারে রাষ্ট্রপতি এবং ডি নাম্বারে প্রধান বিচারপতি। আমরা জানি রাষ্ট্রের সর্বোচ্চ যে আইন কর্মকর্তা, রাষ্ট্রের সর্বোচ্চ যে ব্যক্তি, সেই ব্যক্তিটাকে বলা হয় হচ্ছে রাষ্ট্রপতি, তাই না? যে সংসদের অধিবেশন আহ্বান করেন কে? আমরা জানি সংবিধান, এই সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদ অনুসারে, তাহলে 72-এর 1 অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ অনুসারে 72-এর 1 অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ ভঙ্গ, স্থগিত ও জাতীয় সংসদের ভঙ্গ করতে পারেন, স্থগিত করতে পারেন এবং কি করতে পারেন? আহ্বান করেন রাষ্ট্রপতি। কে করেন বলেন তো? রাষ্ট্রপতি। তাহলে জাতীয় সংসদের যে আহ্বান বলা হয় স্থগিত এবং ভঙ্গ করেন হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে? সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদ অনুসারে এইটা করা হয়ে থাকে। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। তাহলে আমরা এখানে বলতে পারি যে সংবিধানের আহ্বান করেন, জাতীয় সংসদের আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি সংসদের কি করেন বলেন তো? আহ্বান করে থাকেন। আচ্ছা, এরপরে আমরা যদি বলি 2 নম্বর কোশ্চেনটা, তাহলে এটার অ্যান্সারটা কিন্তু এখানে দেওয়া আছে যে রাষ্ট্রপতি, ঠিক আছে? তাহলে একটু 2 নম্বর প্রশ্নটা দেখি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর যে সেক্টরটা, মুজিবনগর সরকার যেটা ছিল, এটা কত নাম্বার সেক্টরে বা কোন সেক্টরের অন্তর্গত ছিল? এটা কিন্তু 7ম যে বেসরকারি শিক্ষক নিবন্ধন রয়েছে, এখান থেকে এসেছে। আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য পুরো শিক্ষক নিবন্ধনের যা যা প্রয়োজন হয় পুরো বিষয়গুলো আপনাদের জন্য ক্লিয়ার কাটলি পড়াবো ইনশাল্লাহ। আজকের এই ক্লাসটা খুবই একটা দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ, এবং আজকের ক্লাস থেকে আপনি নিশ্চিত 1 থেকে 2 মার্ক ইনশাল্লাহ কমন পাবেন, এবং পুরো বিষয়টা আপনাদেরকে ধরে 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 শেখাবো ইনশাল্লাহ। সবাই একটু খাতা কলম নিয়ে আপনারা রেডি থাকবেন, এবং আমি যে এমসিকিউগুলো বলবো এবং যে ব্যাখ্যাগুলো বলবো এগুলো লিখে নেবেন, কারণ এমসিকিউর পাশাপাশি আপনাদের ব্যাখ্যা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। সবাই একটু কাইন্ডলি একটু 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করবেন। তাহলে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নাম্বার সেক্টরের অন্তর্গত ছিল? তার মানে এখানে আপনি লক্ষ্য করেন, তাহলে কত নাম্বার সেক্টর বা কোন সেক্টর, তার মানে এইটার প্রশ্ন আসছে কোথা থেকে বলেন তো? সেক্টর থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে আপনার সেক্টরগুলো ভালো করে জানতে হবে। তাহলে এখানে অপশন এতে বলা হয়েছে 2য়, অপশন বিতে বলা হচ্ছে 8ম, অপশন যে সি আর রয়েছে এখানে আছে 10ম, এবং রয়েছে 11তম যে সেক্টর রয়েছে এইটা। আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কয়টা বলেন তো? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর হচ্ছে মোট 11টা। তাহলে মুক্তিযুদ্ধের সেক্টর রয়েছে মোট কয়টা বলেন তো? সেক্টর রয়েছে মোট 11টা। এই 11টা সেক্টর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের। তাহলে মুক্তিযুদ্ধের সেক্টর মোট 11টা। এদের মধ্যে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে মুক্তিযুদ্ধের সেক্টর কয়টা? 11টা। এখন প্রশ্ন হচ্ছে, যদি একটু ম্যাপ ধরে ধরে আমরা একটু বোঝানোর চেষ্টা করি, এই ম্যাপ ধরে ধরে একটু দেখেন, সবাই একটু ম্যাপটা দেখেন, এই ম্যাপটা ধরে ধরে চেষ্টা করি, তাহলে দেখেন আমরা জানি 1 নম্বর যে সেক্টর রয়েছে, এই 1 নম্বর সেক্টরটা ঠিক এইখানে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের এদিকে আছে, তাই না? তাহলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অংশটা জুড়ে রয়েছে। 2 নম্বর সেক্টরটা যদি কথা বলি, যেমন ঢাকা রয়েছে, তারপরে ফরিদপুর রয়েছে,
ঠিক আছে, ঢাকা, ফরিদপুর, তারপরে কুমিল্লার কিছু অংশ রয়েছে, এবং 3 নাম্বার সেক্টর ক্ষেত্রে একই অবস্থা। তার মানে এই দিকে যদি আমরা লক্ষ্য করি যে 8 নাম্বার সেক্টরটা, এই 8 নাম্বার সেক্টরের মধ্যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই পাশ থেকে এই পর্যন্ত মানে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এরকম করে সেক্টরগুলো আছে ভাগ করা। আর এখান থেকে আছে 6 নাম্বার সেক্টর, এখানে আছে 7 নাম্বার সেক্টর, এখানে আছে 8 নাম্বার, এখানে আছে 9 নাম্বার সেক্টর, ঠিক আছে। 10 নম্বর সেক্টরটা হচ্ছে কি বলেন তো, নৌ সেক্টর। তাহলে 10 নম্বর সেক্টর কি, নৌ সেক্টর। তাহলে নৌ সেক্টর হচ্ছে 10 নম্বর সেক্টর। ক্লিয়ার সবাই? তাহলে 10 নম্বর সেক্টর কি বলেন তো ভাইয়া, নৌ সেক্টর। আর 11 নম্বর যে সেক্টর রয়েছে, এই 11 নম্বর সেক্টর, এই 11 নম্বর সেক্টরটা রয়েছে হচ্ছে ময়মনসিংহ এবং হচ্ছে কি বলেন তো, টাঙ্গাইল। তাহলে ময়মনসিংহ ও টাঙ্গাইল হচ্ছে কত নম্বর সেক্টরের মধ্যে পড়ে, 11 নম্বর সেক্টরের মধ্যে পড়ে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে ময়মনসিংহ এবং টাঙ্গাইল হচ্ছে 11 নম্বর সেক্টরের মধ্যে পড়ে। এরপরে আমরা যদি আরও লক্ষ্য করি তাহলে 8 নম্বর সেক্টরটার মধ্যে, 8 নম্বর সেক্টরের মধ্যে আমরা পেই যে কুষ্টিয়া। তাহলে কুষ্টিয়া যেটা আছে, কুষ্টিয়া জেলা, এই কুষ্টিয়া আছে, তারপর যশোর আছে, তারপর আছে মেহেরপুর আছে, ঠিক আছে। তাহলে এই যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো কিন্তু 8 নম্বর সেক্টরের মধ্যে পড়ে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকার তাহলে কোথায়? তাহলে মুজিবনগর সরকার তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোথায়, তাহলে কুষ্টিয়ায়। তাহলে কুষ্টিয়া যদি হয়ে থাকে, তাহলে কুষ্টিয়া যদি মুজিবনগর সরকার হয়, এই কুষ্টিয়া প্লাস একটু সবাই একটু অ্যান্সার করবেন, কুষ্টিয়া, তাহলে কুষ্টিয়া এইখানে আছে মেহেরপুর, এই মেহেরপুরে মুজিবনগর সরকার অবস্থিত। তাহলে এটা হবে কত নাম্বার সেক্টরের অধীনে, 8 নাম্বার সেক্টরের অধীনে হবে। কত নাম্বার, 8 নাম্বার। অনেকেই কিন্তু অ্যান্সার ভুলেও কিন্তু 10 নাম্বার করতে পারেন। 10 নাম্বার কিন্তু আসলে কি সেক্টর বলেন তো, নৌ সেক্টর হিসাবে পরিচিত। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কাট কি বুঝতে পেরেছেন? তাহলে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা জানি সেক্টর কয়টা বলেন তো, আমরা জানি সেক্টর হচ্ছে কয়টা, 11টা। যদি বলা হয় 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে, 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে ও 8 মন, জাস্ট এইটা মনে রাখবেন। তাহলে ওতে হচ্ছে আবু ওসমান চৌধুরী, তাহলে আবু ওসমান চৌধুরী, এই হচ্ছে 8 নম্বর সেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। এবার রয়েছে কি 8 নাম্বার, এবার মনতে হচ্ছে মঞ্জুর, মনতে কি বলেন তো, মঞ্জুর, ঠিক আছে। তাহলে মনতে হচ্ছে মঞ্জুর, ওকে। 2 নাম্বার হচ্ছে এটিএম হায়দার, তাহলে এটিএম হায়দার, তাহলে এটিএম হায়দার। আর খালেদ মোশাররফ, আর কি বলেন তো, খালেদ মোশাররফ। তাহলে এটিএম হায়দার আর খালেদ মোশাররফ, এনারা হচ্ছে 2 নাম্বার সেক্টরের অধীনে, ঠিক আছে। তাহলে মোশাররফ, ঠিক আছে, মোশাররফ, ওকে। এরপরে রয়েছে যদি বলা 10 নাম্বার, 10 নাম্বারে কেউ সেক্টর কমান্ডার ছিলেন না। 11 নাম্বারে বলছে, 11 নাম্বার সেক্টরে বলছে তাহের, আবু তাহের, ঠিক আছে, তাহের আর কি, তাহের আর হামিদুল্লাহ, বা হামিদ বলা হয়, হামিদুল্লাহ আর কি, ঠিক আছে। তাহলে হামিদুল্লাহ হচ্ছে 11 নম্বর সেক্টর, তাবু তাহের আর হামিদুল্লাহ, এই দুটো হচ্ছে 11 নম্বর সেক্টরের অধীনে পড়ে। তাহলে এই দুটো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। ওকে, এবার লিখে ফেলবেন সবাই 3 নাম্বার প্রশ্নটা। যারা যারা 2 ডান দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা এখন দেখেন একটু এখানে কি বলছে। তাহলে 2 নাম্বার প্রশ্নের অ্যান্সারে অলমোস্ট আপনারা পেয়ে গেছেন। তাহলে কত হবে বলেন তো, 8। এবার আসেন 3 নাম্বার, বলছে ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন। তার মানে ঢাকায় যে বাংলাদেশের রাজধানী স্থাপন করা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকাকে যে স্থাপন করা হয়েছে, ওই সময় সুবেদার কে ছিলেন। বলছে শায়েস্তা খানও কিন্তু সুবেদার ছিলেন। এবার বলছে ইসলাম খান, এবার বলছে ইব্রাহিম খান, এবং বলছে আলী বর্দী খান। তাহলে দেখেন আমরা কিন্তু এইখান থেকে অটোমেটিকলি 2টা অ্যান্সার বাদ দিতে পারি। একটা হচ্ছে আলী বর্দী খান, আর একটা বাদ দিতে পারি কি, আরেকটা বাদ দিতে ইব্রাহিম খান। কারণ ইব্রাহিম খান কিন্তু নামে কিন্তু কোনো সুবেদার ছিল না। এখন দেখেন এরপর বলছে কি শায়েস্তা খান, সরি ইসলাম খান, এই ইসলাম খান আছে, আর একটা আছে কি শায়েস্তা খান। তাহলে দেখেন এই দুইটার মধ্যে অ্যান্সার হবে ইনশাল্লাহ। ওকে, এখন একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা ভালো করে বুঝেন। বাংলার রাজধানী, তাহলে আপনি আমাকে বলেন তো ঢাকা এ পর্যন্ত রাজধানী কয়বার হয়েছে, ঢাকা এ পর্যন্ত, তাহলে দেখেন ঢাকা এ পর্যন্ত রাজধানী হয়, ঢাকা এ পর্যন্ত রাজধানী হয় মোট কয়বার বলেন তো, 5 বার। ঢাকা এ পর্যন্ত রাজধানী হয় 5 বার। ক্লিয়ার? ঢাকা এ পর্যন্ত রাজধানী হয় কয়বার,
5 বার, ঠিক আছে? তাহলে 5 বার। তাহলে এখন দেখেন ঢাকা কত কত সালে রাজধানী হয়েছে। ঢাকা প্রথমতই রাজধানী হয় 1610 সালে। তাহলে 1610 সাল প্রথম রাজধানী হয়। 1610 সালে ঢাকায় ইসলাম খান, এই ইসলাম খান প্রথম ঢাকাকে রাজধানী করেন এবং এই ঢাকার নাম পরিবর্তন করে তখন নাম দেন জাহাঙ্গীরনগর। এখান থেকে কিন্তু জাহাঙ্গীরনগর কথাটার উৎপত্তি ঘটছে। প্রশ্ন হচ্ছে কেন জাহাঙ্গীরনগর দেন? এই ইসলাম খান ইনি কিন্তু সুবেদার ছিলেন। কি ছিলেন? সুবেদার। সুবেদার দ্যাট মিন্স ইনি কি সম্রাট। এই জাহাঙ্গীর হচ্ছে সম্রাট। সম্রাটের যিনি হচ্ছে নিয়োগকর্তা, কর্মকর্তা থাকেন, ধরেন একটা প্রদেশের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয় সুবেদার হিসেবে। তাহলে প্রদেশগুলো যেমন বাংলার, বিহার, উড়িষ্যার প্রদেশ হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? এই হচ্ছে ধরেন ইসলাম খান। তাহলে বাংলার দায়িত্ব পালন করেছেন ইসলাম খান। এই জাহাঙ্গীর সম্রাট, আমরা জাহাঙ্গীরের নাম শুনি, মুঘল শাসক যে জাহাঙ্গীর রয়েছেন, তার বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তাহলে আমরা জানি যে মুঘল সম্রাটের চতুর্থ যে শাসক তার নাম সম্রাট জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের যে সুবেদার তার নাম ইসলাম খান। এই ইসলাম খান যখন তাকে ঢাকায় নিযুক্ত করা হয় তখন তিনি ঢাকার নাম পরিবর্তন করে রাখেন জাহাঙ্গীরনগর। বুঝতে পারছেন? তাহলে কত সালে করা হয়? 1610 সালে। এরপরে বলছে কি, এরপরে 1660 সাল, 1660 সাল। তখন 1660 সালে মীর জুমলা, তাহলে মীর জুমলা তখন কি করেন? তখন জুমলা হচ্ছে এই ঢাকার নাম পরিবর্তন করেন। এরপরে রয়েছেন, এরপরে ঢাকা কত সালে? 1905 সালে করা হয়। কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গ যখন হয়, এই বঙ্গভঙ্গের সময় হচ্ছে এই নাম পরিবর্তন করা হয়। এরপরে করা হয়েছে কত সালে? 1947 সালে। 47 সালে দেশ ভাগ হয়। তাহলে 47-এ দেশ ভাগ হয়, তখন এটা ঢাকা তখন আবার রাজধানী হয়। এরপরে আবার কত সালে? এরপরে আর একটা সাল আছে 5 নম্বর, সেটা হচ্ছে 1971 সাল। তাহলে 1971 সালে তো মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়। তাহলে মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? এখন দেখেন, তাহলে আমি এখানে প্রশ্নের মধ্যে অ্যান্সার কি করার চেষ্টা করছি? তাহলে ব্যাখ্যার মধ্যে অ্যান্সার পেয়ে গেছি অলমোস্ট হচ্ছে অ্যান্সার ইসলাম খান। তাহলে ইসলাম খান কার সম্রাট ছিলেন? ইসলাম খান ছিলেন জাহাঙ্গীরের সম্রাট ছিলেন। তাহলে সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম পরিবর্তন করে কি করা হয়? জাহাঙ্গীরনগর করা হয়। এবার আসেন 4 নাম্বার কোশ্চেনটা, বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে? তাহলে দেখেন বাংলাদেশের মোট আয়তন, তাহলে আমরা জানি মোট আয়তনের বনভূমি কত পার্সেন্ট থাকা দরকার? 25%। বলেন না কত পার্সেন্ট? 25% বনভূমি থাকা দরকার। তাহলে কত ভাগ বনভূমি আছে বলেন তো এবার? তাহলে বলছে 29 ভাগ। ও মাই গড, 29 ভাগ বনভূমি থাকলে তো আমরা তো অনেক বেশি ধরেন ভালো থাকতাম। এবারও রয়েছে কত ভাগ? 11 ভাগ। এরপরে রয়েছে কত? 17 ভাগ এবং বলছে 23 ভাগ। তাহলে এটার একটু অ্যান্সারটা আপনারা সবাই একটু বলেন তো। পরিবেশ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশের মোট ভূমির কত পার্সেন্ট থাকা দরকার? 25% থাকা দরকার। কিন্তু সেই ক্ষেত্রে বলা হয় যে পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন যে বাংলাদেশে আসলে কত পার্সেন্ট আছে বলেন তো সবাই? ইনফরমেশন 1, পরিবেশ বিজ্ঞানীদের মতে বর্তমানে পৃথিবীতে বা মোট বনভূমির, তাহলে পৃথিবীতে মোট বা কোনো দেশে যদি মোট বনভূমি থাকার দরকার পড়ে সেটা হচ্ছে 25%। এটা আপনারা সবাই জানেন। এখন দেখেন তাহলে মোট বনভূমির কত ভাগ? ভাই 25%। আচ্ছা, এবার বলছে ফাও এর অনুসারে, তাহলে ফাও এর মতে বা অনুসারে বাংলাদেশে বনভূমি থাকা আছে, বাংলাদেশে বনভূমি আছে। তাহলে বনভূমি আছে, তাহলে বাংলাদেশে বনভূমি আছে কত পার্সেন্ট? বাংলাদেশে বনভূমি আছে হচ্ছে অনলি 10%। বলেন না কত পার্সেন্ট? 10%। এখন দেখেন, এখন আরেকটা ইনফরমেশনের মধ্যে যারা পরিবেশ বিজ্ঞানী রয়েছেন বা পরিবেশ অধিদপ্তরের যারা লোকজন রয়েছেন তাদের মতে কত পার্সেন্ট থাকা আছে বলেন তো? একটু সবাই একটু বলবেন। তাহলে বর্তমানে বাংলাদেশের সরকারি হিসাব মতে, তাহলে সরকারি হিসাব মতে সবাই একটু লিখে ফেলেন, সরকারি হিসাব মতে। তাহলে সরকারি হিসাব মতে, তাহলে হিসাব, এটা সবাই একটু সুন্দর করে লিখে ফেলেন। হিসাব মতে বাংলাদেশে বনভূমি আছে, তাহলে বাংলাদেশে বনভূমি আছে কত পার্সেন্ট? বাংলাদেশে বনভূমি আছে মাত্র 17%। ক্লিয়ার? বা 17 ভাগ। তাহলে এই 3টা ইনফরমেশন যদি আপনার জানা থাকে আপনি পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে বাংলাদেশের মোট বনভূমি, তাহলে আমরা জানি বাংলাদেশের ফুসফুস বলা হয়। বলেন তো কাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? লিখে ফেলেন বাংলাদেশের তাহলে ফুসফুস, তাহলে বাংলাদেশের ফুসফুস বলা হয়। তাহলে লিখে ফেলেন ফুসফুস বলা হয়।
তাহলে বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে? সুন্দরবনকে। লেখেন সুন্দরবনকে। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। ক্লিয়ার সবাই? তাহলে সুন্দরবনকে হচ্ছে বাংলাদেশের কি বলা হয়? ফুসফুস বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, সুন্দরবনের মোট আয়তন সবাই জানেন। সুন্দরবনের মোট আয়তন কত বলেন তো? 10,000 কিলোমিটার। ঠিক আছে, এদের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ভারত। তাহলে বাংলাদেশের সাথে আছে 62% আর ভারতের সাথে আছে কত পার্সেন্ট? 38%। ঠিক আছে, তাহলে সুন্দরবনের সাথে জড়িত জেলা কয়টা? সবাই একটু বলেন তো, সুন্দরবনের সাথে জড়িত জেলা কয়টা? সুন্দরবনের সাথে জড়িত জেলা হচ্ছে 5টা। দেখে ফেলেন, একটু সুন্দর করে লিখে ফেলেন, সুন্দরবনের সাথে জড়িত জেলা। তাহলে সুন্দরবনের সাথে জড়িত জেলা, তাহলে জড়িত জেলা 5টি। তাহলে কতটি? 5টি। তাহলে মনে রাখার উপায় কি? টেকনিক। তাহলে মনে রাখেন টেকনিক। তাহলে টেকনিক বা ছন্দ। তাহলে ছন্দ নাম্বার 1 সেটা হচ্ছে, আমরা যদি বলি কি হবে বলেন তো? সেটা লিখবেন হচ্ছে বাঘ সাঁতারে খুব পটু। ঠিক আছে, এটা জানেন সবাই, অনেকেই জানেন। তাহলে লিখে ফেলেন, তাহলে বাঘ সাঁতারে খুব পটু। ওকে, এখন লেখেন, তাহলে বাঘ সাঁতারে যদি খুব পটু হয়, তাহলে বাঘতে হচ্ছে বাগেরহাট জেলা। কোন জেলা? বাগেরহাট জেলা। তাহলে বাগেরহাট জেলা। ওকে, আর সাঁতারতে মানে কোন জেলা? সাতক্ষীরা জেলা। তাহলে সাতক্ষীরা জেলা। ওকে, খুতে কোন জেলা? খুতে হচ্ছে খুলনা জেলা। ওকে, এবার বতে কোন জেলা? বতে হচ্ছে বরগুনা জেলা। তাহলে বরগুনা জেলা। ওকে, এবার বলছে পটুতে কোন জেলা? পটুতে বলছে পটুয়াখালী জেলা। তাহলে পটুতে হচ্ছে পটুয়াখালী জেলা। ক্লিয়ার? তাহলে পটুতে হচ্ছে পটুয়াখালী জেলা। এগুলো হচ্ছে মনে রাখবেন। তাহলে এখন দেখেন 5 নম্বর প্রশ্ন, সার্কভুক্ত কোন দেশটি দূতাবাস বাংলাদেশের নাই? অপশন এতে আছে শ্রীলঙ্কা, অপশন বিতে আছে নেপাল, সিতে রয়েছে ভুটান এবং ডিতে রয়েছে মালদ্বীপ। ঠিক আছে, তাহলে আপনি একটু অ্যান্সার করেন। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে যদি আমি বলি যে সার্কভুক্ত কোন দেশটি দূতাবাস বাংলাদেশে নাই, তাহলে এখন দেখেন সার্কভুক্ত দেশগুলো কারা কারা এটা আগে জানেন। সার্কভুক্ত যে দেশ রয়েছে আমরা জানি যে দক্ষিণ এশিয়া। তাহলে দক্ষিণ এশিয়ার দেশ কয়টা বলেন তো? দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি। কতটি? 8টি। এই দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে কয়টা বলেন সবাই? দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। তাহলে 8টা দেশকে একত্রে কি বলা হয়? সার্কের দেশ। তাহলে দক্ষিণ এশিয়ার দেশ মোট কয়টা বললাম? 8টা। তাহলে এখন দেখেন এই 8টা দেশ পাইছি। আচ্ছা, এটাকে মনে রাখা যায় দুইটা ওয়েতে। নাম্বার 1 ওয়ে, দুইটা ওয়ে শিখাই দেবো আপনাদেরকে। হ্যাঁ, নাম্বার 1 একটা হচ্ছে যদি বলা হয় নিপা MBBS-এ পড়ে, আরেকটা হচ্ছে বিএমপির নাম নিশ্চয়ই শুনছেন বর্তমানে। তাহলে বিএমপি ইজ MBA, বুঝতে পারছেন? তাহলে MBA, ধরেন বিএমপি এতদিন MBA করতে পারে নাই, ধরেন ওরা BBA পর্যন্ত করে ফেলছে। তাহলে এখন বর্তমানে সুযোগ আসছে, তাহলে এখন কি করবে বলেন তো? MBA পাস করবে। তাহলে বিএমপি ইজ MBA যদি আমরা বলি, এটা দিয়ে আবার ফির কেউ মনে করেন না আমি বিএমপি করি। হ্যাঁ, আমি কোনো দলই করি না, নিরপেক্ষ আর কি। ওকে, দেখেন তাহলে বলছে কি বিএমপি ইজ MBA। তাহলে লক্ষ্য করি, তাহলে বিএমপি যদি বলা হয়, সবাই তো ওটা অন্যগুলো জানে। তাহলে বিতেও বলছে ভাই কোন দেশ? বাংলাদেশ। ঠিক আছে, তাহলে বিতে কোন দেশ? বাংলাদেশ। ক্লিয়ার? আচ্ছা, এনতে কি? এনতে নেপাল। এনতে নেপাল। ক্লিয়ার? আচ্ছা, পিতে কি? পিতে হচ্ছে পাকিস্তান। পিতে কি? পিতে পাকিস্তান। ক্লিয়ার? পাকিস্তান। আচ্ছা, আইতে কি? আইতে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া। ওকে, আর এসতে কি? এসতে হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে এসতে শ্রীলঙ্কা। ওকে, আচ্ছা দেখেন, এবার দেখেন এর এমতে কি? এমতে হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ। ঠিক আছে, দ্বীপ। ওকে, এবার দেখেন বিতে হচ্ছে ব্রুনাই। আচ্ছা, বিতে কি? বিতে ভুটান। বিতে কি? বিতে ভুটান। ওকে, তাহলে আচ্ছা সবগুলো ইংলিশ দিয়ে লিখলাম। আচ্ছা, ভুটান। ভুটান। ওকে, এতে হচ্ছে আফগানিস্তান। আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্ত করে লিখলাম। হ্যাঁ, এটাও সংক্ষিপ্ত করে লিখি। ওকে, হ্যাঁ রে, আচ্ছা সংক্ষিপ্ত করে লিখি। হ্যাঁ, সংক্ষিপ্ত দেখেন, এবং বলছে কি মালদ্বীপ। আচ্ছা, তাহলে দেখেন এইখানে যে 8টা দেশ বললাম, এই 8টা দেশ কিন্তু সার্কভুক্ত দেশ। তাহলে সার্কভুক্ত যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ভাইয়া মনোযোগ দিবেন কিন্তু। হ্যাঁ, সার্কভুক্ত দেশগুলো যদি পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ সার্কভুক্ত দেশগুলো যদি সার্কে, তাহলে প্রতিষ্ঠাতা কে?
সার্কের প্রতিষ্ঠাতা। এই ভাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু রিসেন্ট সময় খুবই গুরুত্বপূর্ণ। তারা সার্কের প্রতিষ্ঠাতা ভাইয়া বলেন, আমাকে বলেন কে? এই যে এখানে বিএমপির কথা বললাম, কথা কয় না। এখানে কার কথা বলছে? বিএমপি। তাহলে বিএমপির প্রতিষ্ঠাতা কে? বিএমপির প্রতিষ্ঠাতা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি? হ্যাঁ, তাহলে বিএমপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। তাহলে মেজর জিয়াউর রহমান, তাহলে মেজর জিয়াউর রহমান। তাহলে জিয়াউর রহমান হইলে তাহলে এই সার্কের প্রতিষ্ঠাতা কি হবে বলেন? জিয়াউর রহমান হইলে সার্কের প্রতিষ্ঠাতা কি হবে? সার্কের প্রতিষ্ঠাতাও জিয়াউর রহমান হবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, কত সালে প্রতিষ্ঠিত হয়? আসেন মজার টেকনিক শিখায় ফেলি। প্রতিষ্ঠা হয় কত সালে? বলছে 8 ডিসেম্বর। বলেন না কত ডিসেম্বর? 8 ডিসেম্বর। তাহলে 8 ডিসেম্বর 1900 কত সাল? 1985 সাল। তাহলে দেখেন এখানে একটা মজার টেকনিক আছে, সেটা হইতেছে এখানে সার্ক মানে হচ্ছে 8। এটার মানে একটা ছন্দ আছে, আমার একটা ভিডিও আছে। সার্ক মানে কি? 8। দেখেন কিভাবে 8-এর ম্যাজিক খেলা। 8-এর সদস্যদের হচ্ছে কয়টা বলেন তো? সদস্যদের 8টা। এক, সার্ক প্রতিষ্ঠা হয় কত তারিখে? 8 ডিসেম্বর। সার্ক তারিখ কত? 1985 সাল। তার মানে দেখেন সবগুলোর মধ্যে 8 আছে। ভাই এখানে তো চাইলে 9ও হইতে পারতো, তাহলে কিন্তু মিলতো না। তাহলে দেখেন এখানে 8 দিয়ে মনে রাখবেন, তাহলে বুঝতে পারছেন? তাহলে সার্কের সব ইনফরমেশন বা সব সংখ্যাগুলো বেসিক্যালি ক্ষেত্রে 8 হয়ে থাকে। এখন দেখো, তাহলে এখানের মধ্যে তাহলে বলছে কি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের দূতাবাস নাই। তাহলে বাংলাদেশের দূতাবাস নাই কার? মালদ্বীপের দূতাবাস নাই। তাহলে কার দূতাবাস নাই? মালদ্বীপের দূতাবাস নাই। বুঝতে পারছেন? তাহলে এটার অ্যান্সার হবে কি বলেন তো? মালদ্বীপ। ওকে, এবার আসেন ভাইয়া, তাহলে সার্কের দূতাবাস নাই কোথায়? মালদ্বীপ। ওকে, সবাই একটু দ্রুত করে কমেন্ট করবেন, 6 নম্বরে অ্যান্সার করা শুরু করবেন। রেডি? 1 2 3 সবাই একসাথে শুরু করেন 6 নম্বর অ্যান্সার। তাহলে 6 নম্বর প্রশ্ন আমরা কি বলছি দেখেন, ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন কারা? তাহলে কারা এসেছিলেন? প্রথমটা বলছি ইংরেজরা, দ্বিতীয় বলছি ফরাসি, তৃতীয় হচ্ছে ওলন্দাজ এবং চতুর্থ রয়েছে পর্তুগিজ। সবাই একটু অ্যান্সার করবেন, এটার একটু দ্রুত একটু অ্যান্সার করবেন। তাহলে প্রথম কারা এসেছিলেন? প্রথম কারা এসেছিলেন? তাহলে সর্বপ্রথম কারা আসেন? সর্বপ্রথম আসেন। তাহলে সর্বপ্রথম বাংলায় আসেন। দেখেন একটা কথা আছে কিন্তু, বাংলায় কিন্তু, তাহলে বাংলায় আসেন কারা? সর্বপ্রথম বাংলায় আসেন। এখন দেখেন এইটা আমি চাইলে আপনাদেরকে একটা সুন্দর ওয়েতে বুঝাইতে পারবো, জাস্ট এরকম করে যদি লিখে দেয় তাহলে এটাও আপনি বুঝবেন। আর আমি যদি একটা ম্যাপ ধরে বুঝাই দেয় এটা আরও বেশি মনে থাকবে। ম্যাপ ধরে একটু বুঝাই দিই। হ্যাঁ, তাহলে ম্যাপ ধরে বুঝাই দেবো আপনাদেরকে, আপনারা যদি চান। দেখেন পৃথিবীতে ধরেন এইটা হচ্ছে পৃথিবী। ওকে, একটু মানায় নেন, কি কষ্ট করে মানায় নেন। পৃথিবী বেসিক্যালি ধরেন এইরকমই একটা অংশের মধ্যে পড়ে, কারণ পৃথিবীটা হচ্ছে প্রায় ডিম্বাকার আকৃতির বলা হয়। ঠিক আছে, তো পৃথিবী তো আর কমলা লেবুর মতো, তাই না? তাহলে দেখেন এখন প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর মধ্যে যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে উপরের দিক অংশ উত্তর, নিচের দিকে অংশ দক্ষিণ। এটা তো সবাই জানেন। পৃথিবীর এই অংশের দিকে যদি লক্ষ্য করেন, এই অংশটার মধ্যে হচ্ছে এশিয়া মহাদেশ। কোন মহাদেশ? এশিয়া। তার পাশে আছে এই দিকের যে অংশটা রয়েছে, এই অংশটার নাম হচ্ছে ইউরোপ। এটার নাম কি? ইউরোপ। ক্লিয়ার? আচ্ছা, আর এইখানে যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে আফ্রিকা। নাম কি? আফ্রিকা। ক্লিয়ার? ওকে, আর ঠিক এই পাশে যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে উত্তর আমেরিকা। একটু বোঝার চেষ্টা করেন, যারা বুঝতেছেন না তারা একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। দেখেন উত্তর আমেরিকা, এগুলো সব জানেন আপনারা, তারপরে একটু বুঝাই দিচ্ছে। এই নিচের যে অংশটা আছে এটা বলা হয় দক্ষিণ আমেরিকা। তাহলে দক্ষিণ আমেরিকা বলা হয়, কি বলা হয়? দক্ষিণ আমেরিকা। ওকে, তাহলে দক্ষিণ আমেরিকা ধরেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইউরোপ থেকে, কোথায় থেকে? এই ইউরোপ থেকে এইখান থেকে বেশ এখানে চলে আসছে, মানে বাংলায় চলে আসছে। ক্লিয়ার? তাহলে বাংলায় কিভাবে আসলো সেটা নিয়ে আজকের প্রশ্ন। প্রথমতই যে প্রথম প্রশ্নটা, বা এই ভারতবর্ষের মধ্যে কিভাবে আসছে। এখন এই ইউরোপের মধ্যে একটা দেশ আছে, সেই দেশের নাম হচ্ছে পর্তুগাল। আমরা জানি এই ইউরোপের মধ্যে একদম সর্বপশ্চিমের দেশ বলা হয় পর্তুগালকে। কাকে বলেন তো? পর্তুগালকে। যারা পর্তুগালের অধিবাসী তাদেরকে বলা হয় পর্তুগিজ। কি বলা হয়? পর্তুগিজ। তাহলে এই পর্তুগিজদের মধ্যে সর্বপ্রথম 1487 সালে, কত সাল? 1487 সালের দিকে, তখন একজন পর্তুগিজ নাবিক এখান থেকে রওনা হয়ে এই পাশে আফ্রিকার এই পাশে একটা উত্তমাশা অন্তরীপ নামে একটা জায়গা আছে। উত্তমাশা অন্তরীপ। তাহলে একটা নাম কি বললাম? উত্তমাশা অন্তরীপ। এই উত্তমাশা অন্তরীপের ইংরেজি নাম হচ্ছে কেপ অফ গুড হোপ। তাহলে কেপ অফ গুড হোপ হচ্ছে এই উত্তমাশা অন্তরীপের অপর নাম।
এখন দেখেন এই উত্তম আশা অন্তরীপ, এই কেপ অফ গুড হোপ, আর এইখানে এটা দক্ষিণ আফ্রিকার মধ্যে পড়ছে। তাহলে পরীক্ষা এখান থেকে দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে উত্তম আশা অন্তরীপ কোথায় অবস্থিত বা কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত, তাহলে দক্ষিণ আফ্রিকায়, তাহলে দক্ষিণ আমেরিকা বলে ফেলছে হয়তো বা, তাহলে সরি, তাহলে দক্ষিণ আফ্রিকাতে, তাহলে দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। এই উত্তম আশা অন্তরীপ হয়ে প্রথম কে রওনা করেন, সবাই একটু অ্যান্সার করতে হবে। প্রথম কে রওনা করেন, তার নাম হচ্ছে বার্থোলোমিউ দিয়াজ। দেখেন আপনারা কিন্তু সবার মনে একটা প্রশ্ন জাগিয়ে ওঠে যে ভাই সবার প্রথমে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসছে, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে দেখেন সবার কিন্তু অ্যান্সার মোটামুটি ঠিক আছে যে ভাই ভারতবর্ষে সবার প্রথমে ভাস্কো দা গামা আসছে, কিন্তু ওনারা জলপথ, তার আগে জলপথ আবিষ্কার করে গেছে, তার সবার লাস্টে আসছে হচ্ছে ভাস্কো দা গামা। তাহলে ইনি প্রথমে এই ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। তাহলে জলপথ আবিষ্কার করেন যে ব্যক্তিটার নাম, এই ব্যক্তিটার নাম হচ্ছে বার্থোলোমিউ দিয়াজ। তাহলে বার্থোলোমিউ দিয়াজ। তাহলে ইনি কত সালে আসার চেষ্টা করছেন? 1487 সাল। তাহলে 1487 সালে ইনি আসার চেষ্টা করছেন। ঠিক তার দেখানো জলপথ অনুসারে একজন ইতালির নাবিক, কোন দেশের নাবিক? ইতালির। তাহলে ইতালির নাবিক তার দেখানো জলপথ অনুসারে ইনি আবার তখন ইনার নাম ক্রিস্টোফার, বলছে ইনি আসলেন হচ্ছে 1492 সালে। 1492 সালে ইনি আসলেন। ইনি 1492 সালে যিনি আসেন তিনি হচ্ছেন ইতালির নাবিক, তার নাম হচ্ছে ক্রিস্টোফাস কলম্বাস। এই কলম্বাস ইনি আসেন কত সালে? ইনি আসেন 1492 সালে। তার দেখানো জলপথ বেয়ে এই পাশে আসেন। যখনই এখানে আসছেন তখনই সুন্দর করে একটা ঘূর্ণিঝড় অনুষ্ঠিত হয়। আপনারা জানেন এই জায়গাটা ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরের মধ্যে একটা ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে চল্লিশা। নাম কি বললাম? চল্লিশা। তাহলে চল্লিশা নামক একটা ঘূর্ণিঝড় অনুষ্ঠিত হয়। এই ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন করে তখন এই পাশ থেকে চলে ডিরেক্ট এখানে চলে যায়, বুঝতে পারছেন? তখন এই পাশে চলে যায়। তা হওয়ার কথা ছিল পূর্ব দিকে, চলে গেছে পশ্চিম দিকে। তখন তারা এই যে অঞ্চলটার মধ্যে চলে যায়, এই অঞ্চলটার নাম হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। নাম কি বললাম? ক্যারিবিয়ান অঞ্চল। তাহলে ক্যারিবিয়ান অঞ্চল, এই ক্যারিবিয়ান অঞ্চলের দেশ আপনারা জানেন, বা এখানে বলা হয় ওয়েস্ট ইন্ডিজের নাম নিশ্চয়ই শুনেছেন। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনো একটা দেশের নাম নয়, এটাই ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজের দেশ। আচ্ছা, এখন দেখেন এইখানে যখন 1492 সালে গেল, তখনই কিন্তু ওই আমেরিকার যে আমরা জানি ক্রিস্টোফাস কলম্বাস, তখন উনি আমেরিকা আবিষ্কার করলেন। এখান থেকেই নামকরণ করলেন যে আমেরিকার প্রথম নামকরণ করেন কে, বা আমেরিকার প্রথম আবিষ্কার করেন কে? তাহলে ক্রিস্টোফাস কলম্বাস। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, এর পরবর্তীতে আবার পর্তুগিজ নাবিক, তার নাম ভাস্কো দা গামা। তখন ইনি ভারতবর্ষ হয়ে, এই ভারত মহাসাগর হয়ে তখন কলকাতার কালিকট বন্দরে এসে পৌঁছান। যখন কালিকট বন্দরে এসে পৌঁছালেন, এটা পরবর্তীতে পরে হচ্ছে 1498 সালের দিকে। তাহলে কত সালে? 1498 সালে। তাহলে কে পৌঁছাইলেন? বলেন কে পৌঁছাইলেন? পৌঁছাইলেন হতেছে আমরা একজন ব্যক্তির নাম পাই, তার নাম ভাস্কো দা গামা। এই জন্য বাচ্চা কাচ্চা বা যাদের আমরা পড়ি সবখানে একটা নাম দেখা যায়, সেটা হচ্ছে ভাস্কো দা গামা। তাহলে ভাস্কো দা গামা কিন্তু ভারতবর্ষে সফলভাবে প্রবেশ করেন। তাহলে ভারতবর্ষে সফলভাবে প্রবেশ করেন কে? ভাস্কো দা গামা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এখন দেখেন এই ভাস্কো দা গামা যখন প্রবেশ করলেন, তাহলে প্রথমতই তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম বাংলায় কারা আসেন? তাহলে সর্বপ্রথম বাংলায়, এই যে বাংলায় যদি কথা বলি, সেক্ষেত্রে সর্বপ্রথম বাংলায় চট্টগ্রামে। তাহলে চট্টগ্রামে প্রবেশ করেন কারা? পর্তুগিজরা। কারা বলেন? পর্তুগিজরা। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা। বুঝতে পারছেন আমার কথা? তাহলে অ্যান্সার কি হবে? পর্তুগিজরা। এই পর্তুগিজদেরকে প্রথম বিতাড়িত করেন শের শাহ। কে বিতাড়িত করেন? শের শাহ। পরবর্তীতে শায়েস্তা খান আবার পর্তুগিজদেরকে এই চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। বুঝতে পারছেন? ধাপে ধাপে 2-3 বার এনাদেরকে বিতাড়িত করা হয়। এই পর্তুগিজদের আমলেই চট্টগ্রামকে গ্র্যান্ড পোর্ট নামে আখ্যায়িত করা হয়, বা বিশাল বন্দর নামে আখ্যায়িত করা হয়। এই গ্র্যান্ড পোর্ট বা বিশাল বন্দরে কিন্তু এই পর্তুগিজরা বিশাল আকার ধারণ করেছিলেন। বুঝতে পারছেন? যার কারণে চট্টগ্রামের যে সমৃদ্ধি বলেন, এটা কিন্তু ওই সময়টাতে কিন্তু বিস্তার লাভ করেছিল। ওকে, তাহলে পর্তুগিজ যারা নাবিক রয়েছে, বা পর্তুগিজ ওই সময় জলদস্যু বা মগ যারা জলদস্যু ছিল, তাদেরকে বলে হারমাদ নামে পরিচিত। এই ইনফরমেশনগুলো কিন্তু পরীক্ষা আপনাদের ইনশাল্লাহ আসবে। আপনারা যারা এই ক্লাসটা এখন একটু আমাকে বলবেন, এই টপিকটা কি আপনারা বুঝতে পেরেছেন কি পারেন নাই? একটু জাস্ট অ্যান্সার করবেন। 1487 সালে ভাস্কো দা গামা কে আসছে, কেমনে বুঝলেন আপনি? 1487 সালে ভাস্কো দা গামা তো আসে নাই।
1487 সালে বার্থোলোমিউ দিয়াজ আসছে, আর 1498 সালে ভাস্কো দা গামা আসছে। ইনফরমেশন উল্টাপাল্টা করেন না, তাহলে বিপদে পড়বেন আপনি, বুঝতে পারছেন? এই সব থেকে বেশি বলছে কোন দেশে? তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে? মানুষের গড় আয়ু সব থেকে বেশি কোন দেশে? 1 নাম্বার বলছে কানাডা, 2 নাম্বার বলছে জাপান, 3 নাম্বার বলছে নরওয়ে, 4 নাম্বার বলছে সুইডেন। তাহলে আমরা যদি প্রথমতই বলি যে বাংলাদেশের না, এটা তো বাংলাদেশের তো গড় আয়ু আল্লাহর রহমতে অনেক বেশি, হ্যাঁ, তো এই গড় আয়ু নিয়ে তো আর বেঁচে থাকা যায় না বেশি দিন। দেখেন এখন বলছে এই যে গড় আয়ু, তাহলে সব থেকে বেশি কোন দেশে? 1 নাম্বার যে দেশটা আছে এই দেশটার নাম না বলি, আপনারা এটা অ্যান্সার করেন। 2 নাম্বারটার কথা বলি, হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে সুইডেনে। 2 নাম্বার কোন দেশ? সুইডেন। এখন দেখেন সুইডেনে আসলে বেসিক্যালি এখানে যদি আমরা বলি কত পার্সেন্ট, এটা হচ্ছে এদের বয়স হচ্ছে 81.6 বছর এরা বেঁচে থাকে, বুঝতে পারছেন? 81 মানে 81 বছর আর কি বেঁচে থাকেন আর কি, ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন? ওকে স্যার নেক্সট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টকাট করে একটু ইতিহাসটা বললেন, শর্টকাট করে তো ইতিহাসটা বললাম ভাইয়া। আচ্ছা ওকে, সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত অ্যান্সার করতে হবে, হ্যাঁ। তাহলে বললাম কি বলেন তো? সুইডেন। তাহলে সুইডেনের হচ্ছে 81 পয়েন্ট বলছে কি 6। আচ্ছা এবার যদি বলা কানাডা, কানাডাতে আসলে কত পার্সেন্ট মানুষ, মানে কানাডার ক্ষেত্রে কত পার্সেন্ট মানুষ, তাদের বয়স সীমা কত বা তাদের গড় আয়ু কত? এটা হচ্ছে তাদেরও গড় আয়ু হচ্ছে 81.1, ক্লিয়ার? 81.1 বছর। আর যদি লাস্ট যদি বলি এখানে অপশন থেকে যদি বলি, আর নরওয়ে, ঠিক আছে, এই নরওয়েতে যারা রয়েছেন একটু লক্ষ্য করেন, নরওয়ে, ঠিক আছে, লেখেন নরওয়ে। এই নরওয়েতে যদি বলি, এই নরওয়েতে রয়েছে 81.3 বছর, ঠিক আছে, 81.3 বছর। তাহলে প্রথমটা কোন দেশ হবে ভাই? আপনারা সবাই একটু অ্যান্সার করেছেন অলমোস্ট, সেটা হচ্ছে জাপান। কি অ্যান্সার? জাপান। তাহলে এখানে কত পার্সেন্ট? এখানে হচ্ছে 83.6 বছর, ঠিক আছে, 83.6। তাহলে এটা হচ্ছে মোট গড় আয়ু আর কি, তাদের গড় আয়ু হচ্ছে 83 বছরের মধ্যে তারা বেঁচে থাকেন। তাহলে 83 বছরের মধ্যে তারা কি করেন বলেন ভাইয়া? বেঁচে থাকেন আর কি, ঠিক আছে। তাহলে 83 বছরের মধ্যে বেঁচে থাকেন হচ্ছে কারা? এই জাপানিজরা। তাহলে জাপানিজরা যারা রয়েছেন এরা হচ্ছে 83 বছর বেঁচে থাকেন। যারা অ্যান্সার করছেন তারা মানে জাপান অ্যান্সার করছেন, তাদের অ্যান্সার সঠিক হয়েছে। ওকে আচ্ছা এবার আসেন আমরা নেক্সট। তাহলে আমরা জানি সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে, ঠিক আছে। তাহলে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। ওকে এবার আসেন নেক্সট পেয়েছেন, তাহলে অ্যান্সার পেয়েছেন। ওকে এবার নেক্সট, তাহলে নেক্সট হচ্ছে 8 নাম্বার, জাপানের পার্লামেন্টের নাম কি? একই প্রশ্ন এসেছে। তাহলে জাপানের পার্লামেন্টের নাম কি? একটু সবাই একটু অ্যান্সার করবেন, জাপানের পার্লামেন্ট। তাহলে এখানে দেখেন কতগুলো একটু পার্লামেন্টের নাম দেওয়া, আমরা একটু পার্লামেন্ট সম্পর্কে ব্যাখ্যা করি। জাপানের পার্লামেন্ট যেটা পরে বলতেছে, এখানে বলছে সেনেট। সেনেট হবে না, এটা নেসেট হবে, বুঝতে পারছেন? নেসেট, নেসেট হবে, উল্টা পাশে লিখে বলছে, হ্যাঁ বুঝতে পারছেন? নেসেট আর কি। তাহলে নেসেট 1 নাম্বার। 2 নাম্বার বলছে জায়েট। 3 নাম্বার বলছে কোকেটিং নয় ভাই, এটা ফকেটিং হবে। ফ ফ ফ ফ ফ ফোকে, ফোকেটিং, ঠিক আছে। তাহলে ফোকেটিং হবে। এই প্রশ্নটাতেই ভুল ছিল, বুঝতে পারছেন? মানে ওই যখন প্রশ্নকর্তা প্রশ্ন করছেন না, তখন ওইটার মধ্যেই ভুল ছিল আর কি, ঠিক আছে। ওই সময় যে সপ্তম যে যে নিবন্ধন পরীক্ষা হয়েছে ওখানেও এটা কোকেটিংয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হবে ফকে 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 ফকেটিং, ক্লিয়ার? তাহলে ফকেটিং হবে আর কি। ওকে আর একটা বলছে মিরমি। ওকে দেখেন এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল, ইসরায়েলের নাম নিশ্চয়ই শুনছেন, বা ইসরায়েল, এই ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে, বা পার্লামেন্টের নাম বলা হয়, ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে বা আইনসভা। তাহলে আইনসভার নাম হচ্ছে কি বলেন তো? আইনসভার নাম হচ্ছে নেসেট। নাম কি? নেসেট। ওকে তাহলে ইসরায়েলের আইনসভার নাম নেসেট। আচ্ছা এই ফকেটিং যদি বলা হয় কার পার্লামেন্টের নাম, কেউ বলতে পারবেন? ফকেটিং কার পার্লামেন্টের নাম? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন, দেখি কারা কারা অ্যান্সার করছেন, কারা কারা অ্যান্সার করছেন, একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন। আচ্ছা দ্রুত একটু অ্যান্সার করবেন, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? ওকে আচ্ছা তাহলে এখন দেখেন এখানে ফকেটিংয়ের কথা বললাম, এখানে ডায়েটের কথা বললাম, তাহলে দুইটা বাকি আছে। তাহলে ফকেটিং হচ্ছে ডেনমার্কের, তাহলে ডেনমার্কের আইনসভা বা পার্লামেন্টের নাম হচ্ছে ফোকোটিং। ঠিক আছে লিখে ফেলেন, একটু ফকেটিং লিখে ফেলেন। ওকে ওকে দ্রুত দ্রুত দ্রুত
এখন দেখেন এরপরে বলছে কি ডায়েট, ডায়েট হচ্ছে কার, ডায়েট হচ্ছে জাপানের, তাহলে জাপানের পার্লামেন্ট, পার্লামেন্ট হচ্ছে ডায়েট। ডায়েটে কয় কক্ষ বিশিষ্ট পরীক্ষা আসতে পারে, কয় কক্ষ বিশিষ্ট বলেন তো, 2 কক্ষ বিশিষ্ট, 2 কক্ষ বিশিষ্ট। তাহলে একটার নাম হচ্ছে হাউস অফ কমন্স বা রিপ্রেজেন্টেটিভ, আর কি সরি, প্রথমটার নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর দ্বিতীয়টার নাম হচ্ছে হাউস অফ কাউন্সিলিং, বুঝতে পারছেন, 2টা নাম আছে আর কি। তাহলে একটার নাম হচ্ছে ডায়েটের যেটা আর কি, এটার 2টা কক্ষ বিশিষ্ট, তাহলে একটার নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর একটার নাম হচ্ছে হাউস অফ কাউন্সিলিং আর কি। ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ল্যাপটপটা অন করা যায় না, এটা অন করে দিন। ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন। এটা তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ডায়েট। পাইছেন? আপনারা তো আমার আগে অ্যান্সার করে ফেলছেন। এবার দেখেন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি, ঠিক আছে, ফ্রান্সের নিকট থেকে কেনা? এখানে বলছে লুইসিয়ানা, আলাস্কা, ফ্লোরিডা এবং ওহাইও। ক্লিয়ার সবাই? তাহলে এইটার একটু অ্যান্সার করবেন সবাই, দ্রুত একটু অ্যান্সার করবেন। তাহলে যুক্তরাষ্ট্রের বলছে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে কেনা? তাহলে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে কেনা? সবাই একটু অ্যান্সার করবেন, সবাই একটু অ্যান্সার করবেন। ওকে, আচ্ছা আমি একটু এটার ব্যাখ্যা দিই। এটা হচ্ছে কেনা হয় কত সালে, একটু সবাই একটু অ্যান্সার দেন তো। এটা কেনা হয় হচ্ছে 1892 সালে। তাহলে 1892 সালে এই অঙ্গরাজ্যটা, প্রশ্ন হচ্ছে কোন অঙ্গরাজ্যটা, তাহলে ফ্রান্সের কাছ থেকে কিনেছিল। তাহলে ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেন, ঠিক আছে। তাহলে না বলি নামটা, না বলে আপনি অ্যান্সার করেন। ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে, ঠিক আছে। কে ক্রয় করে? ক্রয় করে হচ্ছে আমেরিকা ক্রয় করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরও বলি, সবাইকে অ্যান্সার করতেছেন? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন, হ্যাঁ, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবেন, ওকে। তাহলে এখন দেখেন এখানে আমরা যদি কী বলি, তাহলে বলছে 1800 আলাস্কা রাশিয়ার কাছ থেকে কেনা। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন এর পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনটাতে যদি বলি যে আলাস্কা কার কাছ থেকে কেনা হয়েছে, তাহলে আলাস্কা লিখে ফেলেন, আলাস্কা রাশিয়ার কাছ থেকে কিনেছে। তাহলে আলাস্কা আলাস্কা ক্রয় করা হয় কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে। কত সালে? 1867 সালে, ঠিক আছে। তাহলে 1867 সালে রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয় আলাস্কা। এখন দেখেন তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে যে লুইসিয়ানা। তাহলে লুইসিয়ানা হচ্ছে এইটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয় কোনটা? ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হচ্ছে লুইসিয়ানা। আর আলাস্কা ক্রয় করা হয় কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে, ঠিক আছে। তাহলে রাশিয়ার কাছ থেকে হবে, এটার অ্যান্সার হবে রাশিয়ার কাছ থেকে। আশা করি বুঝতে পারছেন সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমাকে একটু সবাই একটু বলবেন, সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন কি না? সবাই একটু ক্লিয়ার বুঝতে পেরেছেন কি না একটু দ্রুত অ্যান্সার করবেন, ওকে। আচ্ছা, আর ফ্লোরিডার কথা যদি বলি, ফ্লোরিডা একটা ওদের দেশেরই, কিন্তু ওরা আজ পরবর্তীতে প্রদেশ হিসেবে গঠন করা হয়ে থাকে। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন, তাহলে দেখেন লুইসিয়ানা আছে। এবার নেক্সট, তাহলে নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা নামে অভিহিত করা হয়? নিউজিল্যান্ডের অধিবাসী, তার মানে আমরা যদি বলি এখানে নিউজিল্যান্ডের অধিবাসী বলতে ওই যে উপজাতিদের থেকে আসছে আর কি, ঠিক আছে। তাহলে একটু বলেন তো নিউজিল্যান্ডের অধিবাসীদের কি নামে পরিচিত করা হয়? নিউজিল্যান্ডের অধিবাসী বলছে কি মাউরি, এবার বলছে ডাচ, এবার বলছে তাতাক, এবার বলছে আজি। আমরা জানি ডাচ বলতে নেদারল্যান্ডের যারা অধিবাসী তাদেরকে বলা হয় ডাচ বলা হয়। তাহলে নেদারল্যান্ডস, তাহলে নেদারল্যান্ডসের যারা অধিবাসী তাদেরকে কি বলা হয়? নেদারল্যান্ডসের, তাদেরকে বলা হয় ডাচ বলা হয়। কি বলা হয়? ডাচ বলা হয়, ঠিক আছে, নেদারল্যান্ডসেরও যারা অধিবাসী। এবার বলছে কি দেখেন, নেদারল্যান্ডসের যারা অধিবাসী তাদেরকে ডাচ বলা হয়ে থাকে। তারা অ্যান্সার করছেন মাউরি, তাদের অ্যান্সারটা অলমোস্ট সঠিক অ্যান্সার হয়েছে, ওকে। এবার আমরা একটু অ্যান্সার বলি, তাহলে নিউজিল্যান্ডের যারা অধিবাসী তাদেরকে কি বলা হয়? মাউরি, তাই না? এই মাউরিরা কিন্তু খুবই দক্ষ এবং খুবই কর্মঠ আর কি, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হইতেছে, এটা আসলে লাগে না, মানে এর মধ্যে লাগে না, জাস্ট অ্যান্সারের মধ্যে এমনি জাস্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে বুদ্ধিমান, কিন্তু খুবই বুদ্ধিমান এবং বুদ্ধিমান দক্ষ পার্সোনালিটির মানুষজন এর হচ্ছে এরা। কারা? এই মাউরিরা আর কি, ঠিক আছে। তাহলে মাউরিরা কোন দেশের? নিউজিল্যান্ডের আর কি অধিবাসী। তাহলে নিউজিল্যান্ডের অধিবাসী হচ্ছে মাউরি। আমরা জানি যে হচ্ছে কোন দেশ আছে? চীনের মধ্যে কারা আছে বলেন তো? চীনের মধ্যে যেমন উইঘুর নাম আছে, উইঘুর,
ঠিক আছে, তাহলে উইঘুরের নাম আছে। তারপরে যদি ভারতের কথা বলি, ভারতে আছে নাগা, ভারতে আছে হচ্ছে কি নাগা আছে, এরপরে আছে হচ্ছে টোডা আছে। তাহলে নাগা টোডা এগুলো হচ্ছে ভারতের মধ্যে আছে। কোথায় আছে? ভারতের মধ্যে আছে। তাহলে ভারতের, ঠিক আছে। আফ্রিদি যেমন হচ্ছে পাকিস্তানের, আফ্রিদি কোন দেশের? আফ্রিদি হচ্ছে পাকিস্তানে, আফ্রিদি। তাহলে আফ্রিদি হচ্ছে পাকিস্তানের আর কি, ঠিক আছে। তাহলে আফ্রিদি হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের হচ্ছে আফ্রিদি। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসবে কিন্তু। ক্লিয়ার সবাই? তাহলে উইঘুর টুইঘুর এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে আপনাদের সবাইকে। ওকে, এবার আসেন 10 নম্বর পর আমরা যাবো 11 নম্বরে। তাহলে 11 নম্বর প্রশ্নের কিন্তু কী বলছে? বিশ্ব ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা 9 কোনটি? 1 নম্বরে বলা হয়েছে এ বি, বলছে ABRD। 2 নম্বর বলছে অঙ্গ সংস্থা 9 কিন্তু ভাইয়া ভালো করে প্রশ্ন অ্যান্সার করেন। তাহলে অঙ্গ সংস্থা 9 ABRD, এ বলছে এবি না, IBRD। এবার বলছে যে, এখন দেখেন প্রথম প্রশ্নটা কি বলছে, 11 নম্বর প্রশ্নটা একটু আরেকবার বলি। বলছে কি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা 9 কোনটি? IBRD, IDA, আর 3 নম্বর বলছে IMF, এবং 4 নম্বরটা বলছে IFC। তাহলে দেখেন এইখানে কিন্তু অঙ্গ সংস্থান, তাহলে আমরা জানি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান কয়টা? বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান কয়টা বলতে হবে সবাইকে? বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান, তাহলে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থান হচ্ছে মোট হচ্ছে 5টি। বলেন তো কয়টি? 5টি। ক্লিয়ার? তাহলে অঙ্গ সংস্থান হচ্ছে মোট 5টি। আমরা জানি একটার নাম হচ্ছে IBRD, একটা। তারপরে 2 নাম্বার নাম হচ্ছে IDA, 2টা। এবারে বলছে তারপরে বলছে IDA, পেয়েছেন IFC। এবার তারপর বলা হচ্ছে MIGA, একটা আছে। তারপরে বলা হয়েছে 4টা মনে পড়তেছে, আরেকটা মনে পড়তেছে না। IBRD, IFC, IDA, IMIG, এটা মনে পড়তেছে না ইনস্ট্যান্ট। হ্যাঁ, কেউ মনে করে দিন তো একটু দ্রুত একটু। হ্যাঁ, ও আচ্ছা মনে পড়ছে। বলছে IC, দেখেন ICSID এইটা আর কি। হ্যাঁ, মনে পড়তেছিল না। তাহলে দেখেন ICSID, এই 5টা হচ্ছে বলছে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা। তাহলে অঙ্গ সংস্থা হচ্ছে কয়টা? অঙ্গ সংস্থা মোট কয়টা বলেন তো? 5টা। ঠিক আছে, তাহলে 5টা হচ্ছে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা। এখন দেখেন এই বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে কত সালে? প্রতিষ্ঠা হয় হচ্ছে 1944 সালে। তাহলে কত সালে? 1944 সালে ব্রেটন উডস নামক একটা রেস্টুরেন্টের, ব্রেটন উডসে একটা রেস্টুরেন্ট আছে। এই ব্রেটন উডস রেস্টুরেন্টের সম্মেলনের মধ্যে দিয়ে এটা 1944 সালে প্রতিষ্ঠা লাভ করে। তখন এই যে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আর হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুইটা একসাথে প্রতিষ্ঠিত হয়। তো প্রশ্ন হচ্ছে এখানে অঙ্গ সংস্থা বলছে, তাহলে আমার কি অঙ্গ সংস্থা? IMF কি অঙ্গ সংস্থা নাকি? নো, IMF কোনো অঙ্গ সংস্থা না। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটার নাম হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, দেখে ফেলতে পারেন। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তাহলে তহবিল। ক্লিয়ার? তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল হচ্ছে এই IMF। ক্লিয়ার সবাই? এখন দেখেন বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময়, তাহলে বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময়ের নাম কি ছিল? বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময়ের নাম ছিল, তাহলে প্রতিষ্ঠাকালীন নাম ছিল IBRD। তাহলে প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল? IBRD। আচ্ছা, এখন বিশ্ব ব্যাংকের যে প্রতিষ্ঠাকালীন নাম বললাম IBRD, পেয়েছেন? আচ্ছা, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? পরীক্ষায় এটা আসে 100%। মনে রাখবেন, টাকা পয়সা সংক্রান্ত যেগুলো সংস্থা রয়েছে, সেই সংস্থা, তাহলে সেই সংস্থা কোথায় অবস্থিত? ওয়াশিংটন DC। তাহলে ওয়াশিংটন DC-তে। ক্লিয়ার? তাহলে ওয়াশিংটন DC-তে হচ্ছে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। তাহলে ওয়াশিংটন DC, আর 2 ঘন্টা, ওয়াশিংটন DC। ক্লিয়ার? তাহলে ওয়াশিংটন DC-তে এই সংস্থার কি সদর দপ্তর অবস্থিত। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি না? সবাইকে একটু অ্যান্সার করতে হবে, একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে। আমরা জানি বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস? চাকরির যে বিধান রয়েছে, এই বিধান অনুযায়ী চাকরির যে বিধান রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হাসান ইমরান,
ওয়ালাইকুম আসসালাম শেয়ারডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গোছানো টাইপ ভিত্তিক 2-300 এমসিকিউ দেন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পাবেন। আগে বিগত বছরের প্রশ্নগুলো থেকে কেমন কমন আসে, বিগত বছরের প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ ভালো কমন আসে, বুঝতে পারছেন, ভালো কমন আসে। এবং আপনি ওইগুলো পড়লে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কোথা থেকে পরীক্ষার প্রশ্নগুলো আসছে আর কি, বুঝতে পারছেন আমার কথাটা। মানে পরীক্ষার প্রশ্নগুলো আপনি প্যাটার্নগুলো ধরতে পারবেন আসলে আসলে এই টপিক থেকে আসে। ধরেন এখানে বলছে মাতৃত্বকালীন ছুটি, তার মানে আমাদের যে এই যে মাতৃত্বকালীন যে ছুটি রয়েছে বা নারীর যে রয়েছে ওইখান থেকে কিন্তু এটা কিন্তু সাম্প্রতিক সময় ছিল আর কি, ঠিক আছে, ওই সময় যে সাম্প্রতিক ছিল ওটা থেকে কিন্তু আসছে আর কি। ওকে, এখন দেখেন তাহলে এখানে একটু অ্যান্সার করে ফেলেন সবাই একটু, যে আসলে মাতৃত্বকালীন ছুটি কতদিন থাকে বা কয় মাস, ঠিক আছে। তাহলে 3 মাস, 4 মাস, 5 মাস নাকি 6 মাস। তাহলে আমরা জানি 2011 সালে এই পরীক্ষাটা 2011 সাল 12 সালের দিকে হয়েছিল আর কি। তখন 2011 সালে, ওটা সাম্প্রতিক হিসাবে আমরা পরিগণিত করে থাকি। 2011 সালে যে চাকরির বিধান ছিল, ঠিক আছে, চাকরির বিধান অনুসারে, চাকরির বিধি অনুসারে একটা আর্টিকেলস থাকে আর কি। এই আর্টিকেলস অনুসারে তখন মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা হয়, ঠিক আছে। আর এটা কার্যকর করা হয় হচ্ছে 2012 সালের দিকে আর কি। 2012 সাল থেকে এই মাতৃত্বকালীন ছুটি কয় মাস করা হয় বলেন তো? 6 মাস করা হয়। আগে কিন্তু মাতৃত্বকালীন ছুটি এত বেশি ছিল না, বুঝতে পারছেন। তাহলে কিন্তু আগে কিন্তু মাতৃত্বকালীন ছুটি এত বেশি ছিল না। ওকে, পূর্বে যদি বলা হয় তাহলে কত মাস ছিল আগে, তাহলে এখন কিন্তু 6 মাস করে, কিন্তু এখন কিন্তু কত মাস? 6 মাস করে মাতৃত্বকালীন ছুটি। আর আগে যদি বলা হয় আগে ছিল 4 মাস করে, কত মাস? 4 মাস করে ছিল, ঠিক আছে। তো কই 4 মাস আর কই 6 মাস, ভালো করে বুঝেন। তাহলে মাতৃত্বকালীন ছুটি আপনারা জানেন প্রথম দিকে হয়তো বা একটু চলাফেরা করতে অসুবিধা হয় না, কিন্তু শেষের দিকের মোমেন্টগুলোতে কিন্তু খুবই অসুবিধা হয়, বিশেষ করে যারা মেয়ে আছেন তারা জানেন আপনারা, এটা তো বলার কিছু নেই, এটা সবাই জানে, ছেলে মেয়ে সবাই জানে আসলে কতটা কষ্ট করে আমাদেরকে মা তার পেটে ধারণ করে রাখে আর কি। আমাদেরকে মা যাতে আসলে অনেক বেশি স্যাক্রিফাইস করে আমাদের জন্য, বুঝতে পারছেন। শুধুমাত্র যে সন্তান জন্মদান করেন সেটার মধ্য দিয়েই তার যে আসলে মানে এটা শেষ হয়ে যায়, তার যে আসলে কার্যক্রমটা শেষ হয়ে যায় এমনটা কিছু নয়, কিন্তু আসলে অনেক কষ্ট করে আমাদেরকে সেই ছোট থেকে এই ধরনের মানুষ করে আর কি, ঠিক আছে। তো খুবই কষ্ট করে মানুষ করে। আমরা হয়তো বা পরবর্তীতে বড় হয়ে যখন যাই তখন আসলে এটা মূল্য আসলে ভ্যালু হয়তো বা দিতে পারি না ওইভাবে। তো যাই হোক, আমরা ভ্যালু দেওয়ার চেষ্টা করবো সবাই মিলে, টেনশন করেন না। ইনশাল্লাহ আমরা বাবা মার যে যথাযথ মর্যাদা বা যথাযথ যে সম্মান শ্রদ্ধা বা যেটাই বলেন না কেন সেটা দেওয়ার সবাই চেষ্টা করব। এটা আসলে আপনার এই জগৎকেও আসলে শানিত করবে এবং পরবর্তী যে জগৎ রয়েছে সেটা তো শানিত হবে আর কি। তো নিজের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে আসলে নিজ নিজ যে কাজকর্মগুলো আছে এই কাজকর্মগুলো করাটাই হচ্ছে এক প্রকার দেশপ্রেমের মধ্যে পড়ে। এক প্রকার ধরেন বাবা মার, এই যে আপনি ধরেন একটা চাকরি পাবেন, চাকরি পেলে এটাই কিন্তু আপনার বাবা মা কিন্তু অনেক বেশি খুশি হবে, বুঝতে পারছেন। আপনার জায়গা থেকে চেষ্টা করবেন আপনি আপনার জায়গা থেকে বাবা মার সাথে সৎ ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য, ঠিক আছে। নিজের জায়গাগুলো থেকে সৎ থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, এখন দেখেন এখানে কি বলছে 13 নম্বর, এপিকালচার বলতে কি বোঝায়? এপিকালচার বলতে রেশমের চাষ, মৌমাছির চাষ, মৎস্য চাষ এবং পাখি চাষ। তাহলে আমরা এখানে যে চাষগুলো রয়েছে আমরা সম্পর্ক জানি আগে, ঠিক আছে। কয়েকটা চাষ সম্পর্কে যদি বলি আমরা, যেমন সেরিকালচার সম্পর্কে যদি বলি, সেরিকালচার হইতেছে রেশম চাষ। তাহলে রেশম চাষকে বলা হয় সেরিকালচার। লিখে ফেলেন সবাই যে সেরিকালচার, হ্যাঁ, তাহলে লিখে ফেলেন সেরিকালচার। সেরিকালচার হচ্ছে রেশমের চাষ। দেখেন রেশমের চাষ হচ্ছে সেরিকালচার। এবার বলছে এপিকালচার, এপিকালচার না, হ্যাঁ, এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ। মৌমাছির চাষ। ওকে, পিসি কালচার লেখেন, পিসি কালচার লেখেন, পিসি কালচার হইতেছে, লিখবেন সবাই, পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ, মৎস্য চাষ হচ্ছে পিসি কালচার, ঠিক আছে। তাহলে মৎস্য চাষ হচ্ছে কি কালচার? পিসি কালচার। এবার আরেকটা কালচার রয়েছে পাখি, তাহলে পাখি চাষ হচ্ছে এপিকালচার, তাই না? আমরা একটা পড়েছিলাম এপিকালচার বলছে না, এভিকালচার একটা আছে, এভিকালচার, ঠিক আছে। তাহলে এভিকালচার হচ্ছে
পাখি পালন চাষ বা পাখি পালন আর কি, পালন চাষ করা হয়, এভিকালচার আর কি, ঠিক আছে, এভিকালচার। তাহলে এই যে চারটার কথা বললাম, এই চারটা সম্পর্কে আপনারা ভালো করে ইনশাল্লাহ পড়তে পারবেন আর কি, ঠিক আছে। তাহলে এভিকালচার হচ্ছে পাখি পালন বিষয়ক যে বিদ্যা রয়েছে বা চাষ যেটাকে বলা হয় বা পালন বিদ্যা রয়েছে, এই বিদ্যাকে বলা হয় এভিকালচার আর কি, ঠিক আছে। তাহলে একটু অ্যান্সার করে ফেলেন সবাই, একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন, হ্যাঁ ওকে। দেশের বাইরে চলে যান, বেকার ভাতা পাবেন, পিতৃত্বকালীন ছুটি কতদিন? পিতৃত্বকালীন ছুটি না আপনি চাইলে দিতে পারে আর কি, ঠিক আছে। সরকারি চাকরি আপনি চাকরির থেকে আপনার বাদ দিবে আর কি, এই আর কি, আর কিছু না। আল্লাহ, পিতা কি বাবাকে বাবার রাজকন্যা বলছে, বাবার রাজকন্যা কি? আপনি কি বাবার পিতৃত্বকালীন ছুটি চান নাকি? যদি চান আমরা দিতে পারবো আর কি, ঠিক আছে। হ্যাঁ, হর্টিকালচার মানে উদ্যান পালন বিদ্যা, হ্যাঁ হর্টিকালচার মানে উদ্যান পালন বিদ্যা, ঠিক আছে, উদ্যান পালন বিদ্যা হচ্ছে হর্টিকালচার, ওকে। আপনি চাইলে আপনাদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যাবে আর কি, ঠিক আছে। আপনারা যদি চান ইনশাল্লাহ দেওয়া যাবে, আমরা ব্যবস্থা করবো, আমরা পারলে আন্দোলন করব, শাহবাগে আন্দোলন করব, যারা আছেন তারা পিতৃত্বকালে যদি ছুটি চান। আপনারা কি পেটে ধারণ করেন নাকি? আমি এটা বুঝি না। মা তারা না ধারণ করে, তাই আপনারা তো ধারণ করেন না, করেন? সামান্য ধরেন বাচ্চা ওই সময় তো তখন মানুষ, পুরুষ মানুষ দুটা বিয়ে করে ফেলতেছে। এক পিচ্ছি না হুজুর, কি হুজুর, হুজুরের নাম কি? হ্যাঁ, মাদানি হুজুর। ওই হুজুর এক বাচ্চা হইতে ধরছে, বউয়ের বাচ্চা হইতে ধরছে, এটা সহ্য করতে না পারে আরেকটা বিয়ে করে ফেলছে। হ্যাঁ, তাহলে এই হইতেছে পুরুষ মানুষের ভালোবাসা। এমন করলে হবে? তা আপনার যদি ওই সময় অবস্থা হয় তাহলে আপনি দেখেন, যাই হোক কথা না বলি আর কি। দেখেন এপিকালচার, তাহলে এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ, ঠিক আছে। তাহলে মৌমাছি চাষ হচ্ছে এপিকালচার, ওকে। এখন দেখেন ভাইয়া, হ্যাঁ ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে এবার দেখেন, অন্ধদের জন্য লিখন রীতি বলছে উদ্বোধন করেন কে? তাহলে অন্ধদের জন্য লিখন পদ্ধতি, যে আমরা জানি ব্রেইল পদ্ধতি রয়েছে, এইটা আসলে করেন কে? তাহলে ব্রেইল পদ্ধতি বলছে হেলেন কিনার, তারপরে ব্রেইল, এডিসন এবং বলছে ডেভিড বোর, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। হ্যাঁ মাদানি হুজুর, বাবা বলে বৈষম্য করে নাকি? বাবারা তো বলে বৈষম্য করে নাকি? আচ্ছা স্যার, এখন আর আন্দোলন করা যাবে না, ধারণ না করেও একটা পরিশ্রম তো আছেই, সেই হিসাবে কয়েকদিন ছুটি দেওয়া আবশ্যক। ভাই কয়েকদিন দেওয়া হিসাবে আবশ্যক, কিন্তু আসলে 6 মাস দেওয়া আবশ্যক না, বুঝতে পারছেন? ওরা কয়েকদিন আপনি চাইলে আপনাদের বাধ্যতামূলক কয়েকদিন দিতে পারে আর কি, টেনশন করেন না, ওকে। এখন দেখেন তাহলে আমরা নেক্সট যেটা রয়েছে আমাদের কি আছে, অন্ধদের জন্য লিখন রীতি উদ্বোধন করেন কে, তাই না? এই সম্পর্কে প্রশ্ন আসছে, ওকে। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন তো, অ্যান্সার করে ফেলেন, হ্যাঁ। তাহলে ফরাসি একজন গুণী দার্শনিক, যিনি হচ্ছেন গুণী আর কি, এটা হচ্ছে 1825 সালে এটা উদ্বোধন করেন আর কি, ঠিক আছে। মানে আমি যদি সহজ করে বলি, ব্রেইল পদ্ধতি আমি একটু মানে অতটাও দেখি নাই, তবে একটু যদি বুঝি, সেটা হচ্ছে ওদের জন্য হয়তো বা এরকম করে ফোটা করে বিশেষ আকৃতির এরকম করে হয়তো বা থাকে, বা বিশেষ একটা করে থাকে আর কি, ঠিক আছে। ওরা আসলে ওই হাত দিয়ে একটু দেখে স্পর্শ করে ওরা আসলে বুঝতে পারে আসলে কী লেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে অন্ধদের জন্য আমরা যদি বলি যে এটা আসলে ব্যাখ্যা তো এইভাবে হয় না, তাহলে ব্রেইল পদ্ধতির মধ্যে দিয়ে, ঠিক আছে। তাহলে এটা কত সালে হয়েছিল? 1825 সালে হয়েছিল আর কি। তাহলে এটা মনে রাখতে পারেন যে কত সালে? 1825 সালে আর কি, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি আর কি। নেক্সট কোশ্চেনে একটু দ্রুত একটা অ্যান্সার করি। তাহলে ব্রেইলের নাম পেলাম। এরপর দেখেন, বলছে বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের বলছে শীর্ষ দেশ। তাহলে আমরা জানি বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে কারা? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবেন। বিশ্বে কার্বন ডাইঅক্সাইড শীর্ষ দেশ কোন দেশ? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের শীর্ষ দেশ, তাহলে সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন তো। বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের শীর্ষ দেশ রয়েছে আপনাদেরই ফেভারিট দেশ, সেটা হচ্ছে কোন দেশ বলেন তো? চীন, ঠিক আছে। তার মানে হচ্ছে শীর্ষ যে দেশটা রয়েছে এই দেশটা হচ্ছে চীন। কেন চীন? কারণ চীনের মধ্যে বাণিজ্যের যেটা রয়েছে, যেটা যত বেশি বাণিজ্য করে সেটার মধ্যে তত বেশি কার্বন নির্গমন করা হয় বা নিঃসরণ করা হয়। দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বলা হয়ে থাকে, ঠিক আছে।
তাহলে যুক্তরাষ্ট্র বলা হয়, এই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে দ্বিতীয় পলিসিতে রয়েছে। এবং এই যে দ্বিতীয় পলিসিতে এবং অন্যান্য দেশগুলো রয়েছে বাকিতে, যেমন ভারত রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে, এগুলো হচ্ছে কার্বন নিঃসরণে একদম শীর্ষ পর্যায়ে রয়েছে আর কি। ঠিক আছে, সবাইকে অ্যান্সার করতে হবে। ওকে, এখন দেখেন মাথা পিছু যে কার্বন নির্গমন রয়েছে, আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে মাথা পিছু কার্বন নির্গমন, বুঝতে পারছেন? এইটাতে শীর্ষে রয়েছে আবার কাতার। যেমন মাথা পিছু লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন, মাথা পিছু কার্বন নিঃসরণ, কার্বন নিঃসরণ কার্বন নিঃসরণে শীর্ষ দেশ। তাহলে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কাতার। কাতার নিয়ে একটা গান আছে কিন্তু, শুনেছেন কি না? কারা কারা শুনেছেন একটু আমাকে বলেন তো। কাতার নিয়ে একটা গান আছে, বুঝতে পারছেন? ওকে, সবাই একটু দ্রুত দ্রুত দ্রুত। পেয়েছেন স্যার? যুক্তরাষ্ট্র হবে। হ্যাঁ ভাই, যুক্তরাষ্ট্র তো হবে, এটা আমিও বুঝি, কিন্তু বর্তমানে বলতে একটু, আমি তো কিছুদিন রিপোর্টগুলো দেখলাম, আমার মনেও সংশয় ছিল আর কি, এটা হয়তো বা যুক্তরাষ্ট্র হবে। হ্যাঁ, তবে রিপোর্টটা দেখলাম আর কি, বর্তমানে মনে হয় এখন চীনে আছে আর কি। ঠিক আছে, তবে এইগুলো কিছুদিন পরপরই চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন ভাইয়া? কিছুদিন পরপরই এটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে একটু আপনারা একটু দেখে না, নাসির স্যার মানে আগুন। হ্যাঁ, ওকে, এবার দেখেন আগুনটা ধরাইতে হবে না, এমনি দেখেন। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী নেক্সট কোশ্চেনটাতে বলছে কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে। তাহলে ব্রিটেনের রানী রয়েছেন, ব্রিটেনের রাজা বা রানী যেটিই থাকেন না কেন, তাহলে যিনি হন না কেন ওনার আসলে ছবি আছে, বুঝতে পারছেন? তাহলে ব্রিটেনের রাজা বা রানী। ওকে, তাহলে দেখেন ব্রিটেনের রাজা বা রানীর কী রয়েছে বলেন তো? ছবি রয়েছে। একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে সবাইকে একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে। ব্রিটেনের রাজা বা রানীর ছবি রয়েছে। তাহলে ব্রিটেনের রাজা বা রানীর ছবি আমরা জানি যে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী, ব্রিটিশ যে রাজা রানী থাকেন, তাহলে ব্রিটিশ রাজা রানী, ব্রিটিশ বা ব্রিটিশ যে রাজা অথবা রাজা রানী, তাহলে রাজা রানীকে অন্য যে দেশগুলো মানে আর কি। ঠিক আছে, ব্রিটিশরা বাদেও অন্য যে দেশগুলো তাদের টাকায় রাখে অথবা কোনোভাবে তাদের বড় হিসাবে রাখে। যেমন 1 নাম্বার আছে কানাডা মানে একটা, তারপরে অস্ট্রেলিয়া মানে কি না, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, এই দুইটার মধ্যে একটা হবে আর কি। হ্যাঁ, মনে পড়তেছে না শিওর, তবে অস্ট্রেলিয়া না হলে নিউজিল্যান্ড মনে হয়। হ্যাঁ, অস্ট্রেলিয়া না, নিউজিল্যান্ড আর কি। হ্যাঁ, নিউজিল্যান্ড শিওর, নিউজিল্যান্ড। হ্যাঁ, এরা হচ্ছে ওদের দেশে হচ্ছে এই ব্রিটিশ রাজা রানীদের কী করে, ছবি দেখা আর কি। ঠিক আছে, এইটা একটু অ্যান্সার হবে। ওকে, তাহলে এখানে দেখেন, তাহলে অ্যান্সার কী আছে? অ্যান্সার হচ্ছে কানাডা আছে অলমোস্ট। তাহলে কানাডার হইতেছে, আমরা জানি যে যারা ব্রিটিশ, যারা রাজা রানী হন, বর্তমানে যারা রাজা আছে আর কি। ঠিক আছে, তাহলে এই রাজা বা রানী যারা হন তাদের আসলে ছবি তারা এখানে রাখেন আর কি। ওকে, পেয়েছেন নিশ্চয়ই অ্যান্সার। এবার দেখেন 16 নম্বরের পর আমরা যদি বলি 17 নম্বরে নেক্সট কোশ্চেনে যাই, তাহলে অ্যান্সার তো পেয়েছেন অলমোস্ট। 17 নম্বর বলছে কোন বাংলাদেশে 2বার এভারেস্ট চূড়ায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। তাহলে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন, তাহলে কোন এভারেস্ট জয়ী? সবাইকে একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে, দ্রুত একটু অ্যান্সার করতে হবে। তাহলে কোন এভারেস্ট জয়ী এই কাজটা করেছেন? কোন এভারেস্ট জয়ী এই কাজটা করেছেন? আচ্ছা, কোন বাংলাদেশে 2বার, কিন্তু 1বার নয়, কিন্তু নারীদের মধ্যে হইলে নিশাত মজুমদার হইতো, ভালো করে বুঝেন। কিন্তু যদি বলা হয়তো প্রথম নারী এভারেস্ট জয়ী, ঠিক আছে, প্রথম নারী এভারেস্ট জয়ী, তাহলে প্রথম নারী এভারেস্ট জয়ী যদি হতো তাহলে নিশাত মজুমদারের নাম আমি অবভিয়াসলি দিতাম। তাহলে নিশাত মজুমদার কিন্তু হবে না, নিশাত মজুমদার। ঠিক আছে, তাহলে নিশাত মজুমদারের নাম কিন্তু হবে না কিন্তু। ওকে, তাহলে নিশাত মজুমদার কিন্তু অ্যান্সার হবে না,
একটু অ্যান্সার অন্যভাবে করতে হবে। তাহলে দ্বিতীয়বার ভালো করে বোঝেন না, 2বার এভারেস্ট জয় করছে, তাহলে এভারেস্টে চূড়ায় উঠছে এমন বাংলাদেশের পতাকা, তার নাম হচ্ছে এম এ মুহিত। অ্যান্সার কি? এম এ মুহিত। ঠিক আছে, তাহলে এটা যারা অ্যান্সার ভুল করেছেন তাদের অ্যান্সারটা অলমোস্ট ভুল হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এম এ মুহিত হবে। ওকে, সবাই একটু অ্যান্সার করেন, দ্রুত একটু অ্যান্সার করেন। নিশাত মজুমদার তো 2বার ওঠে নাই ভাই, তাহলে অ্যান্সার কী হবে বলেন? এম এম মুহিত। আর দ্বিতীয় যিনি ছিলেন ওয়াসফিয়া নাজনীন আর কি। ঠিক আছে, ওয়াসফিয়া নাজনীন ইনিও কিন্তু দ্বিতীয় ছিলেন। আর প্রথম বাংলাদেশি হিসাবে যদি বলা হয় তাহলে প্রথম বাংলাদেশি, তাহলে বাংলাদেশে প্রথম, তাহলে নাম কি বলেন তো? বাংলাদেশে প্রথম হচ্ছে মুসা ইব্রাহিম। আর নারীদের মধ্যে প্রথম হচ্ছে নারীদের মধ্যে প্রথম হচ্ছে নিশাত মজুমদার। ঠিক আছে, আর দ্বিতীয়বার মানে 2বার উঠেছেন কে? তার নাম হচ্ছে এম এ মুহিত। আর ওয়াসফিয়া নাজনীন, এই ওয়াসফিয়া নাজনীন হচ্ছে ইনিও প্রায় অনেকগুলো চূড়ায় উঠেছেন, এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করেন আর কি। ঠিক আছে, ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে তাহলে এম এ মুহিত পেলাম অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন বলছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি? মালয়েশিয়ার কিন্তু 2টা রাজধানী আছে, আমরা সবাই জানি। মালয়েশিয়ার কয়টা রাজধানী আছে বলেন তো? 2টা রাজধানী আছে। একটা হচ্ছে যদি বলি, একটা রাজধানী ওকে, সবাই একটু বলবেন মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়ার রাজধানী দ্রুত একটু বলবেন, মালয়েশিয়া। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন, মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়া। ওকে, আচ্ছা, 2টা, একটার নাম হচ্ছে কুয়ালালামপুর। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি কুয়ালালামপুর। আরেকটার নাম কি? প্রশাসনিকটার নাম কি? এখানে প্রশাসনিকটা চাইছে। আচ্ছা, একটা বলছে কি, একটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী, তাই না? তাহলে বাণিজ্যিক রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর। ওকে, আর যদি বলা হয় প্রশাসনিক রাজধানী, তাহলে প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। তাহলে পুত্রজায়া। ঠিক আছে, তাহলে প্রশাসনিক বা বিচারিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। ঠিক আছে, কোন প্রশ্ন আসবে আসলে এটা আমরা বলতে পারি না, বুঝতে পারছেন? কিন্তু আমরা পড়ে যেতে পারি, এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়ে যেতে পারি, এবং ঠোঁটের আগালে এগুলো থাকলে ইনশাল্লাহ আপনার জন্য ভালো কাজে লাগবে। ওকে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে। কিন্তু সবাই একটু অ্যান্সার করে ফেলেন, দ্রুত একটু অ্যান্সার করুন। ওকে ওকে ওকে, সবাই 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 দ্রুত। তাহলে এটা অ্যান্সার কত হবে? ওকে, এখানে আমাদের বলছে সবার প্রথমে যদি বলি হাসান ইমরানের নাম পেলাম পুত্রজয়া। বিল্লাল আব্বাস বলছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, মুদ্রার নাম রিঙ্গিট, স্বাধীনতা জনক টিঙ্কু আব্দুর রহমান। থ্যাংক ইউ সো মাচ। আর বর্তমান আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়েছে কাকে বলেন তো? আধুনিক মালয়েশিয়ার স্থপতি কাকে বলা হয়? মালয়েশিয়ার স্থপতি, একটু সবাই একটু বলেন, আধুনিক মালয়েশিয়ার স্থপতি। ওকে, এবং তার এরপরে রয়েছে পুত্রজয়া, এরপরে বলছেন পুত্রজয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নীল, আচ্ছা এবারে বলছেন পুত্রজয়া কুয়ালালামপুর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার যান আমরা দেখি কত বছর পর হ্যালির ধূমকেতু পাওয়া যায় বা দেখতে পাওয়া যায়। আমরা বলেন তো কত বছর পর? এটা কিন্তু 8ম যে বেসরকারি শিক্ষক নিবন্ধন রয়েছেন, ঠিক আছে, এইখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো। তাহলে এই সবাইকে এটা অ্যান্সার করতে হবে, কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? তাহলে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? তাহলে সবাই একটু অ্যান্সার করেন, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? একটু সবাই দ্রুত একটু অ্যান্সার করেন। হ্যালির ধূমকেতু বেসিক্যালি 75 থেকে 76 বছর পর পর দেখা যায়। হ্যাঁ, এটা অবভিয়াসলি সত্য কথা। তাহলে বর্তমানে যদি বলা হয় কত সালে দেখা যাইতে পারে হ্যালির ধূমকেতু কত সালে দেখা যাইতে পারে? একটু সবাই একটু দেখা যায়, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে লাস্ট হচ্ছে কত সালে দেখা গিয়েছে, এটা সবাইকে একটু অ্যান্সার বলি। লাস্ট দেখা গিয়েছে হচ্ছে 1900 কত সালে বলেন তো? 1986 সালে। তাহলে 1986 সালে সর্বশেষ, তাহলে সর্বশেষ দেখা যায়। ঠিক আছে, তাহলে সর্বশেষ কী হয় দেখা যায় হচ্ছে হ্যালির ধূমকেতু। ওকে, এরপরে রয়েছে হচ্ছে লাস্ট যদি বললাম 1986 সাল। ঠিক আছে, আর এবার হচ্ছে 2076 সালে মনে হয়, মেবি 76 নাকি 61,
61 না 76, দুটোর মধ্যে একটা হবে, 61। তাহলে 2061 সালে আর কি, হ্যাঁ তাহলে 2061 সালে আর কি, 2061 সালে আর কি আবার দেখা যাবে, আবার দেখা যাবে, ঠিক আছে, আবার দেখা যাবে হচ্ছে কি এই হ্যারির ধূমকেতু দেখা যাবে। তাহলে কত বছর পর পর দেখা যায়? 76 বছর পর পর দেখা যায়, ঠিক আছে। তাহলে এটা আইদার 75 অথবা 76, তাহলে অ্যান্সার, এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 76 আর কি। তো আমরা পড়ে আসছি যে 76 অ্যান্সার হবে, ওকে। তাহলে এটা অ্যান্সার কী হবে, সবাইকে একটু দ্রুত একটু বলতে হবে সবাইকে। তাহলে এটা অ্যান্সার 76 হবে, ঠিক আছে। রাইট অ্যান্সার কি বলেন তো? 76। সবাই কি আচ্ছা, এডমন্ড হিলারের নাম অনুসারে এই হ্যারির ধূমকেতুর নামকরণ করা হয়, এডমন্ড হিলার। তাহলে এডমন্ড হিলার, ঠিক আছে, হেলির বা হিলার যেটা বলেন না কেন, হিলারের নাম অনুসারে এটা করা হয় আর কি, ওকে। তাহলে 76 বছর পর পর দেখা যায়। এরপরে দেখেন, তার পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনে বলছি এশিয়া প্যাসিফিক, বলছে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে। তাহলে এশিয়াটিক সোসাইটির যেটা রয়েছে এটার প্রতিষ্ঠাতা বলছে লর্ড মাউন্ট ব্যাটেন, এরপর বলছে স্যার পিজে হার্টস, এরপর বলছে স্যার উইলিয়াম জোন্স, লর্ড কার্জন। সবাইকে একটু বলতে হবে এটা। তাহলে এশিয়াটিক সোসাইটি সম্পর্কে আমরা যদি বলি, তাহলে এই এশিয়াটিক সোসাইটি ভালো করে বুঝেন, এই এশিয়াটিক সোসাইটির বলছে কি প্রতিষ্ঠাতার নাম চাইছে, তাই না? তাহলে এটা যদি বলি অবস্থান, তাহলে অবস্থিত কোথায়? অবস্থিত ভালো করে বোঝেন, অবস্থিত হচ্ছে ঢাকার নিমতলায় আর কি, ঠিক আছে। তাহলে ঢাকার পুরান ঢাকায় আর কি নিমতলায় আর কি বলা হয়, নিমতলায় অবস্থিত আর কি, ঠিক আছে। তাহলে নিমতলায় অবস্থিত আর কি। আর এটা প্রথমতই প্রতিষ্ঠা লাভ করা হচ্ছে 1972 সালে আর কি। কত সালে? 1972 সালে। সবাইকে একটু অ্যান্সার করতে হবে এটা, হ্যাঁ। তাহলে এটা প্রতিষ্ঠাতা আসলে কে, এটা সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে, দ্রুত একটু সবার সাথে একটু অ্যান্সার করতে হবে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন নেক্সট আমরা যদি লক্ষ্য করি, তাহলে এটার অ্যান্সার পাইলাম স্যার উইলিয়াম জোন্স আর কি, ঠিক আছে। তাহলে স্যার উইলিয়াম জোন্স হচ্ছে এটার প্রকৃত অ্যান্সার আর কি, ওকে। আমরা তো এটার বেসিক কমন সেন্স থেকে এটা আসলে লর্ড মাউন্ট ব্যাটেন তো আসলে হয় না, পিজে হার্টসও হয় না, তারপর লর্ড কার্জনের নামও হয় না, এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, এই যে পিজে হার্টস আর হচ্ছে লর্ড কার্জন, আর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন তো হচ্ছে সর্বশেষ গভর্নর ছিলেন আর কি, ঠিক আছে। এবার দেখেন লাস্ট হইতেছে কি বলছে, মানবদেহে এইচআইভি শরীরে, বলছে মানবদেহে এইচআইভি প্রবেশ করার কতদিন পরে। তাহলে মানবদেহে এইচআইভি বলছে কি, এই পিজে হার্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বলতে ছিলেন আর কি, স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা, ওকে। তাহলে বলবেন একটু সবাই একটু দ্রুত একটু বলবেন যে মানবদেহে এইচআইভি বলছে প্রবেশ করার কতদিনের পরে শরীরে এইচআইভির লক্ষণ লক্ষ্য করা যায়। মানে ধরেন আমার শরীরের মধ্যে এইচআইভি হয়েছে, তাই না? তাহলে এখন এটা আসলে কতদিন পরে এটা আমি লক্ষ্য করতে পারবো, বুঝতে পারছেন? 1 মাস থেকে 2 মাসের মধ্যে। দেখেন এই যে আমাদের রিসেন্ট সময়ে আমরা জানি এইচআইভি কেন আক্রান্ত হয়, কীভাবে হয়, এটা আপনারা ভালো জানেন, ঠিক আছে। এগুলো নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। তো এখন এই যে এইচআইভিটা, এটা তাহলে কত মাসটা? 1 মাস থেকে 2 মাস, 1 বছর থেকে 2 বছর, 6 মাস থেকে 10 বছর, এবং 3 মাস থেকে হচ্ছে কত মাস বলেন তো? 4 মাস। তাহলে একটু দ্রুত একটু সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে, এটার অ্যান্সার কী হবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে, একটু সবাইকে একটু দ্রুত একটু অ্যান্সার করতে হবে, দ্রুত দেখি কারা কারা কী অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, সবাইকে একটু বলতে হবে যে কারা কী অ্যান্সার দিয়েছেন, ওকে। আচ্ছা, 6 মাস থেকে হচ্ছে 10 বছর। তাহলে 6 মাস থেকে হচ্ছে 10 বছর হচ্ছে কি এটার অ্যান্সার হবে। তাহলে 6 মাস থেকে 10 বছর, ঠিক আছে। এইচআইভি মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস মনে হয়, কি জানি, হ্যাঁ এরকম আর কি, হ্যাঁ ওকে। যাই হোক, এখন দেখেন এরপরে নেক্সট আমরা যদি বলি 21 নম্বরের পর 22 নম্বর লক্ষ্য করেন, বলছে গোলক ভরাট করা খাতায় পড়তে পারে কোন ইনপুট ডিভাইস। আমাদের এটা আইসিটি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তার মানে আমরা জানি, দেখেন আপনি যখন লক্ষ্য করবেন, দেখেন কি লক্ষ্য করবেন, ধরেন আপনারা 1 নম্বর প্রশ্ন, তাহলে 1 নম্বর প্রশ্নে যে আপনি গোলট এই যে ভরাট করেন, এই যে গোলট ভরাট করেন এবং গোল চিহ্ন যে ভরাট করেন, ঠিক আছে, 1 2 3 এরকম করে ভরাট করেন, এগুলো হচ্ছে কার মাধ্যমে দেখি, তাহলে ওএমআর এর মাধ্যমে, বলছে ওএমআর, তাহলে অ্যান্সার হচ্ছে ওএমআর, ঠিক আছে। বারকোড রিডার তো আসলে বেসিক্যালি ওই যে দেখবেন পণ্যের গায়ের মধ্যে যেগুলো হয়, স্ক্যানার নয়, স্ক্যানার হবে না, তাহলে বলছে ওএমআর হবে, ওকে। এরপরে দেখেন নেক্সট কোশ্চেন আমরা যদি বলি, যেমন যে মেট্রোলজি, তাহলে মেট্রোলজি যেটা আছে, তাহলে মেট্রোলজি কি সম্পর্কিত বিজ্ঞান, তাহলে মেট্রোলজি হচ্ছে বিশ্ব সম্পর্কিত বিজ্ঞান, উদ্যান বিষয়ক বিজ্ঞান, পরিবেশের সাথে বলছে জীবের সম্পর্কিত বিজ্ঞান, আবহাওয়া এবং হচ্ছে জলবায়ুর সাথে সম্পর্কিত বিজ্ঞান। এটা বেসিক্যালি মেট্রোলজি হচ্ছে আবহাওয়ার সাথে সম্পর্কিত, বুঝতে পারছেন। যেমন আমরা জানি মেট্রোলজি হচ্ছে অর্গানাইজেশন রয়েছে যে আবহাওয়া, তাহলে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক যে বিজ্ঞান রয়েছে এটা হচ্ছে এই সম্পর্কিত বিজ্ঞান। ক্লিয়ার সবাই? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক বিজ্ঞান, ওকে। তাহলে সবার একটু অ্যান্সার করতে হবে। মেট্রোলজি কি? মেট্রোলজি আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত
বিজ্ঞান। ওকে, এরপর নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই, নেক্সট কোশ্চেনে আমরা যদি পাবো যে ইন্টারনেট কত সালে প্রতিষ্ঠা হয়। ইন্টারনেট প্রতিষ্ঠা হয় হচ্ছে 1969 সালে। তাহলে ইন্টারনেট প্রতিষ্ঠা হয় কত সালে? 1969 সালে হচ্ছে ইন্টারনেট প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1969 সালে ইন্টারনেট প্রতিষ্ঠা লাভ করে। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন, দেখেন তো এটা অ্যান্সার ঠিক আছে কিনা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমরা একটু বলি, একটু দ্রুত একটা দেখেন, মানব সভ্যতার জন্ম হয় কি থেকে। একটু দ্রুত করি, আমাদের আবার পেইড ব্যাচের ক্লাস আছে, বুঝতে পারছেন? তো যেহেতু পেইড ব্যাচের আছে, তো আমরা এখনই শেষ করে দিব আমাদের ক্লাসটা। ফ্রি ব্যাচের যারা যারা এখনও পেইড ব্যাচে ভর্তি হন নাই, দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আমাদের রেগুলার আর কি আলটিমেটলি আমাদের স্টুডেন্টদের জন্য আমরা খুবই প্রিমিয়াম একটা সার্ভিস রেখেছি আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছেন। ঠিক আছে, ওকে, সবাই একটু তো এই জন্য দ্রুত পড়ছে আর কি। হ্যাঁ, একটু দ্রুত একটা অ্যান্সার করার চেষ্টা করেন। এখন দেখেন 25 নাম্বার বলছে মানব সভ্যতার জন্ম হয় কি থেকে, বলছে শিল্প থেকে, নেভার, কখনোই না। কৃষি থেকে, দেখেন হইতে পারে। এরপর বলছে কি, এবার বলছে জ্ঞান থেকে, আগুনের ব্যবহার থেকে। তাহলে মানব সভ্যতার জন্ম হয় কি থেকে? তাহলে মানব সভ্যতার জন্ম হয়, সবাইকে একটু অ্যান্সার করতে হবে, মানব সভ্যতার জন্ম হয় কই থেকে। দেখেন মানব সভ্যতার জন্ম বেসিক্যালি শিল্প থেকে তো হয় না, হয় না। কৃষি থেকে, কৃষি থেকে আমরা বেসিক্যালি জানি যে নারী পুরুষ প্রথমতই আমাদের যে বীজ রোপণ করা হয়, সেখান থেকে আলটিমেটলি আস্তে আস্তে করে মানব সভ্যতার বিস্তার বা বিস্তৃতি লাভ করে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে কৃষি থেকে আর কি। ওকে, এরপরে দেখেন, এর পরবর্তীতে আমরা যদি বলি হোয়াইট গোল্ড বলা হয় কাকে, তাহলে বাংলাদেশের হোয়াইট গোল্ড। তাহলে হোয়াইট গোল্ড বলা হয় কাকে বলেন তো সবাইকে? সাদা সোনা। হ্যাঁ, তাহলে সাদা সোনা কাকে বলা হয়? বলছে ইলিশকে, ইলিশকে সাদা সোনা বলা হয়। ওকে, এবার বলছে পাটকে, পাটকে তো হোয়াইট গোল্ড বলা হয়। আচ্ছা, একটু সবাই একটু অ্যান্সার করবেন। এবার হচ্ছে চিংড়িকে, এবার হচ্ছে রূপাকে। রূপা নেভার, কখনোই হবে না। তাহলে এখানে অ্যান্সার কি আছে? চিংড়ি আছে, পাট আছে, আর ইলিশ আছে। তাহলে এটার মধ্যে কোনটা অ্যান্সার হইতে পারে? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার বলবেন। আচ্ছা, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার বলবেন। কত নাম্বার? 26 নাম্বারে একটু অ্যান্সারটা বলার চেষ্টা করেন, দেখি 26 নাম্বারটা কে অ্যান্সার করতে পারে। হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে, সাদা সোনা বলা হয়ে থাকে। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন, সাদা সোনা বলা হয়ে থাকে। শেষ করে দেবো কি? ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করেন। সাদা সোনা, সাদা সোনা বলা হয় কাকে? ঠিক আছে, তাহলে সাদা সোনা বলা হয়ে থাকে কাকে বলা হয়ে থাকে? সবাই সবাই একটু দ্রুত। ওকে, আচ্ছা, সাদা সোনা আমরা জানি কাকে বলা হয়। হোয়াইট গোল্ড বলতে আমরা চিংড়ি মাছকে জানি, তাহলে চিংড়িকে বলা হয় যে সাদা সোনা। জানি আমরা অনেকগুলো চিংড়ির প্রকারভেদ আছে, বাগদা, গলদা, ঠিক আছে, এরকম অনেকগুলো চিংড়ির প্রকারভেদ আছে। এগুলোর কারণটা কি? কারণ হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, বুঝতে পারছেন? তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এই চিংড়ি মাছ রপ্তানি করে। তাহলে এই জন্য এটাকে বলা হয় সাদা সোনা, হোয়াইট গোল্ড নামে পরিচিত করা হয়। সবাইকে আজকের এই ক্লাসটাতে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা শেষ মোমেন্ট পর্যন্ত ছিলেন। আজকের ক্লাসটাতে যারা যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আমার আলোচনা এই পর্যন্তই শেষ।